সালমান, এত বেলা হলো এখনো ঘুম থেকে উঠছিস না কেন? মা, আর একটু ঘুমাতে দাও আমায়। এত সকালে কেন আমাকে ডাকতেছো? বেলা 10টা বাজতে চললো, তোর কাছে এখনো এত সকাল, তাই না? তাড়াতাড়ি ঘুম থেকে উঠ, তোর বাবা এখন এসে পড়বে। মায়ের কথা শুনে সালমান তাড়াতাড়ি লাফ দিয়ে বিছানায় উঠে বসে। তারপর মায়ের দিকে তাকিয়ে সালমান বলতে লাগলো, আজকে তো বাবা বাড়িতে আসবে, তাই না? তুমি আমাকে আগে ডাকোনি কেন? সরো সামনে থেকে, তাড়াতাড়ি রেডি হয়ে ভার্সিটি যেতে হবে আমায়। কি বললি? তোকে আগে কেন ডাকিনি? সেই সকাল থেকে তোকে ডেকে আসতেছি, তোর কোনো খোঁজ খবরই নাই। তোকে ডাকলে তুই বলতেছিস বারবার এত সকালে কেন ডাকতেছি তোকে। চুপচাপ গিয়ে ফ্রেশ হয়ে আস, আমি খাবার দিচ্ছি। খাবার খেয়ে তারপর ভার্সিটিতে যাবি। আর যদি খাবার না খেয়ে বাড়ি থেকে বের হয়ে গিয়েছিস, তাহলে এই কতদিনে যা যা করেছিস সব তোর বাবার ভাইকে সব বলবো। তোমাকে কিছু বলতে হবে না, তুমি গিয়ে তাড়াতাড়ি খাবার রেডি করো, আমি এখনই আসছি। খাবার খেয়ে তারপর ভার্সিটিতে যাব। সালমানের মা আর কোনো কিছু না বলে সেখান থেকে চলে যায় নিচে। নিচে গিয়ে সালমানের জন্য একটা প্লেটের মধ্যে খাবার সাজাতে থাকে। বেশ কিছুক্ষণ সময় পর সালমান যখন ফ্রেশ হয়ে একেবারে রেডি হয়ে নিচে আসে, তখন সালমানের মা সালমানের দিকে তাকিয়ে বলল, এই যে দেখো, টেবিলের মধ্যে সবকিছু সাজিয়ে রেখেছি, তাড়াতাড়ি খেয়ে বেরিয়ে যা ভার্সিটিতে। আর ভার্সিটিতে ক্লাস শেষ করে সোজা বাড়িতে আসবি। যদি কোথাও দেরি করেছিস তাহলে তো বুঝিস কি করব। অন্যদিন লেট করলেও আজকে লেট করা যাবে না, কারণ আজকে তো বাবা আর ভাই আসবে। গুড, মনে থাকে যেন। আমি আর কিচ্ছু বলবো না, শুধুই দেখবো। সালমান এবং তার মায়ের কথাবার্তার মাঝখানে সালমানের খাওয়া শেষ হয়ে যায়। সে বের হতে হতে তার মাকে বলল, মা আসছে, সাবধানে দেখো। বাইক সাবধানে চালাবি, আর আসার সময় কোনো কারণে দেরি করবি না। ঠিক আছে মা। তারপর সালমান এইটা বলে সোজা বেরিয়ে যায় বাড়ি থেকে। বাইরে গিয়ে গ্যারেজ থেকে নিজের বাইকটা বের করে সোজা চলে যায় ভার্সিটিতে। ভার্সিটিতে যাওয়ার পর প্রথমে অপুর সাথে দেখা হয়। কি রে আপু, তুই এখন এখানে দাঁড়িয়ে আছিস কেন? 10টার উপরে বাজতেছে, এখনো ক্লাসে যাসনি? অপু সালমানের দিকে তাকিয়ে সালমানের কাছে গিয়ে বলল, ভাই, আজকে আমার প্রথম ভার্সিটিতে এত লেট হয়েছে আসতে। তারপরও স্যার আমাকে ক্লাসে ঢুকতে দেয়নি, সেই জন্য এইখানে বসে আছি। কি করব বল, আমি তো আর ইচ্ছে করে দেরি করিনি, কিন্তু স্যার আমাকে কিছুতেই বুঝতেছে না। কিন্তু তুই এই সময়ে ভার্সিটিতে কি করতেছিস? তুই তো কোনো কারণ ছাড়া ভার্সিটিতে আসিস না, তাহলে আজকে কি করে চলে আসলি? আজকে বাবা আর ভাইয়া কানাডা থেকে ব্যাক করতেছে, আমি ভুলে গিয়েছিলাম। তারপর মা আমাকে এসে ডাক দেয় 10টার সময়। উঠে তাড়াতাড়ি কোনো কিছু না করে শুধু ফ্রেশ হয়ে অল্প একটু খাবার খেয়ে চলে এসেছি। বাবা যদি বাড়িতে এসে দেখে আমি এখনো বেচেনা ভার্সিটিতে আসিনি, তাহলে আমার কি অবস্থা করতে জানি না। সেই জন্য ওইখানে আর দেরি না করে চলে এসেছি ভার্সিটিতে। ও, আমার তো মনেই নেই। তুই তো বলেছিলিস আজকের দিনে আঙ্কেল বাড়িতে আসবে। কি আর করার, এখন চল তাহলে অন্য কোথাও গিয়ে বসি। এখন তো আর স্যার ক্লাসে ঢুকতে দিবে না, তাই না? চল এখানে গিয়ে ফুচকার দোকানে বসি, শুধু শুধু এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই। অপু আর কোনো কিছু না বলে সালমানের সাথে হাঁটতে থাকে। সালমানের বাইকটা পার্কিং করে তারপর ওরা গিয়ে ফুচকাওয়ালা মামার দোকানে বসে। ভার্সিটিতে আসলে মাঝে মাঝে এই ফুচকাওয়ালা মামার দোকানে এসে বসা হয়, সেই কারণে ফুচকাওয়ালা মামার সাথে ভালো পরিচিতি রয়েছে ওদের। কেমন আছো সালমান মামা? এইবার অনেকদিন পর ভার্সিটিতে আসলে যে, এতদিন তো কোনো সময় বন্ধ করো না, তাহলে এবার যে এতদিন বন্ধ করলে? কি আর করবো মামা বলো, এতদিন বাবা আর ভাইয়া বাড়িতে ছিল না। আজকে ওরা কানাডা থেকে বাড়ি ফিরতেছে, সেই জন্য ভার্সিটিতে আসতে হয়েছে। যদি ওরা এসে আমাকে বাড়িতে দেখতো তাহলে অবস্থা খারাপ করে ফেলতো, সেই জন্য আজকে ভার্সিটিতে চলে এসেছি। আচ্ছা ঠিক আছে মামা, তোমরা বসো, আমি তোমাদেরকে মুড়িবত্তা বানিয়ে দিচ্ছি। মামা 50 টাকার দিও, বেশি না। ঠিক আছে মামা, তোমরা বসো, দিচ্ছি। ওরা একটা টেবিল নিয়ে বসে পড়ে ওইখানে। ওরা বসার কিছুক্ষণের মধ্যে ফুচকাওয়ালা ওদেরকে 2 প্লেটের মধ্যে মুড়ির ভর্তা দিয়ে দেয়। বেশ কিছুক্ষণ সময় লাগিয়ে ওরা খাবারটুকু শেষ করার পর সালমান বলে উঠল, চলো তাহলে ক্লাসে যাওয়া যাক, এখন হয়তো অন্য স্যারের ক্লাস ঢুকতে পারবো।
হ্যাঁ ঠিক বলেছিস, এখানে আর বসে না থেকে চল, তাহলে যেতে পারবো, ক্লাসে ঢুকতে পারবো, আর নয়তো পরবর্তীতে আর ক্লাসে ঢুকতে পারবো না। তারপর ফুচকাওয়ালার বিল দিয়ে ওরা চলে যায় ক্লাসের মধ্যে। ওরা যাওয়ার কিছুক্ষণ আগেই মাত্র ওদের ক্লাস টিচার বের হয়ে গিয়েছিল আগের ক্লাসে। আগে টিচার যাওয়ার কারণে ওদেরকে আর ক্লাসে ঢোকার জন্য বেশি কষ্ট করতে হয়নি। ওরা গিয়ে ওদের ক্লাসে বসে ওদের মতো জায়গা করে নেয়। অপু আর সালমান ওরা একসাথে স্কুল লাইফ থেকে পড়াশোনা করে, সেই কারণে একটি ভার্সিটিতে ভর্তি হয়েছে দুইজন। এক একে সবগুলো ক্লাস শেষ করার পর যখন বের হয় বাড়ি যাওয়ার জন্য, তখন বাইকের কাছে গিয়ে সালমান বলল, উঠ বাইকে, তোকে ওই দিক দিয়ে নামিয়ে দিয়ে তারপর চলে যাব আমি। তোর কষ্ট করে ওইদিকে যেতে হবে না, তুই চলে যা বাড়িতে। আজকে তো আঙ্কেল আর ভাইয়া এসেছে, গিয়ে ওদের সাথে কথা বল, সময় দে। তোকে বললাম না বাইকে উঠতে, এত কথা বলিস কেন? তুই জানিস না আমার এত কথা শোনা পছন্দ না। আমার উপরে কারোর কথা বলা আমি পছন্দ করি না। আর কোনো কথা না বলে তোকে যা বললাম তাই কর। অপু আর কোনো কিছু না বলে সালমানের বাইকের পিছনে উঠে বসে, কারণ অপু ভালো করেই জানে সালমান বেশি কথা পছন্দ করে না। সালমান একবার যেটা বলবে সেটা করেই ছাড়বে, সেটা খুব ভালো করেই জানে অপু। সেই কারণে আর কোনো কথা না বাড়িয়ে সোজা বাইকে উঠে বসে। বেশ কিছুক্ষণ সময় পর একটি বাড়ির সামনে এসে বাইকটা থামায়। তারপর অপু বাইক থেকে নেমে দাঁড়ায়। চল বাসায় চল, বাসা থেকে এক গ্লাস শরবত খেয়ে তারপর না হয় বাড়িতে যাস, আজকে অনেক রোদ উঠেছে বাইরে। সরি, আমি এখন যেতে পারবো না। বাড়ি থেকে আসার সময় মাকে বলে এসেছি কোনো জায়গায় দেরি করবো না, পরে আরেকদিন আসবো। তুই চলে যা বাইরে, আর দাঁড়িয়ে থাকিস না। এটা বলে সালমান আর সেখানে বসে না থেকে বাইক স্টার্ট দিয়ে সোজা চলে যায়। বেশ কিছুক্ষণ সময় পর সালমান চলে আসে ওদের বাড়িতে। সালমান যেহেতু বাইক নিয়ে চলাচল করে, সেহেতু এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে বেশিক্ষণ সময় লাগে না। বাড়িতে আসার পর দেখতে পায় ওর বাবা এবং ভাইয়া দুজনেই টেবিলে বসে আছে, হয়তো এখন খাবার খাবে ওরা। ভাইয়া, বাবা, তোমরা কেমন আছো? আর কখন এসেছো তোমরা? এতক্ষণে খাবার খাচ্ছ? কিছুক্ষণ হবে এসেছি, ফ্রেশ হয়ে এখন এসে এখানে বসলাম খাবার খাওয়ার জন্য। তুমি উপরে গিয়ে ফ্রেশ হয়ে আসো। বাবা, আমি একটু পরেই খাই, এখন কি একটু রেস্ট করে তারপর ফ্রেশ হয়ে একেবারে আসবো নিচে। বাবা কি বললো শুনতে পাসনি? এত কথা লাগাস কেন তুই? চুপচাপ এখন ফ্রেশ হয়ে তাড়াতাড়ি নিচে আস, তোর জন্য অপেক্ষা করতেছি আমরা। ঠিক আছে ভাইয়া, আমি শুধু যাবো আর আসবো, দেরি করবো না। এখনই আসতেছি, তোমরা শুরু করো। এটা বলে সালমান আর দেরি না করে তাড়াতাড়ি করে উপরে গিয়ে ফ্রেশ হয়ে আবারও কিছুক্ষণের মধ্যে চলে আসে। ওর বাবা ভাইয়া ওর জন্য খাবার সামনে নিয়ে বসে আছে। ও না গেলে এটা খারাপ দেখা যায়, আর সালমানের দ্বারা এরকম বেয়াদবি হবে না। এমনকি ভার্সিটি থেকে এসেছিস তাই না? হ্যাঁ ভাইয়া, ভার্সিটি থেকে এসেছি মাত্র। আজকে কতদিন পর ভার্সিটিতে গিয়েছিস? হিসাব করে বলতো কতদিন আজকে? সালমানের ভাইয়ার কথা শুনে সালমানের খাবার খাওয়া বন্ধ হয়ে যায়। তারপরও সে মনে মনে চিন্তা করতে লাগলো, আচ্ছা, কেউ কি কোনোভাবে ভাইয়াকে আমার কথা বলে দিয়েছে? কিন্তু কে বলবে আমি ভার্সিটি যাই না? এমন তো আমি কাউকে দেখতে পাচ্ছি না। তোর মনে হয় হিসাব করতে কষ্ট হচ্ছে, সেই কারণে আমি বলে দিচ্ছি, তুই কতদিন ধরে ভার্সিটিতে যাস না। আমরা যেদিন এখান থেকে গিয়েছি তার 3 দিন পর থেকে তুই ভার্সিটিতে যাস না। তুই কি ভাবিস তোর খবর আমি রাখি না? তোর প্রত্যেকটি খবর আমার কাছে আছে, বুঝেছিস? তুই কোথায় যাস, কার সাথে যাস, কি করিস, কার সাথে মিশিস, সব খবর আমার কানে আসে। সব কিছু জানার পর আমি না জানার মতো থাকি কেন জানিস? যেন তোর কোনো কিছুতে কষ্ট না হয়। তোকে তোর মতো উঠতে দিয়েছি, কিন্তু আর না। বাবা, তুমি যে ডিসিশনটা নিয়েছো সেটাকে বলে দাও। সালমানকে নিয়ে তোর বাবা আবার কি ডিসিশন নিল? আমাকে তো কোনো কিছু জানায়নি বা বলেও নি। তুমি আবার কি ডিসিশন নিয়েছো ওকে নিয়ে? সালমানের মা এবং সালমান তার বাবার দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে থাকে। কখন তার বাবা তাদের প্রশ্নের উত্তরটা দেবে? অবশেষে সালমানের বাবা যখন মুখ খোলে তখন, সালমানকে আমাদের কানাডার যে বিজনেসটা আছে ওইখানে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে এসেছি। বাকি পড়াশোনাটা ওইখান থেকে শেষ করবে ঠিক করেছি। আমি এতদিন ওকে কিছুই বলিনি। সালমানকে ভেবেছিলাম আরও কয়েক বছর পর পাঠাবো কানাডাতে, কিন্তু ও যেই কাজটা করেছে এই কিছুদিনে, তাতে আমি মনে করি ওকে এখনই কানাডা পাঠিয়ে দেওয়ার দরকার। কিন্তু তোমরা চিন্তা করো না, সামনে ওর বড় ভাইয়ের বিয়ে শেষ হওয়ার কিছুদিন পরেই চলে যাবে কানাডায়। আমি বুঝতেছি এটা ওর ভালোর জন্যই করতেছেন আপনি। ওর এইটুকু ভুলের জন্য এত বড় শাস্তি দেওয়াটা কি বোকামি হয়ে যাচ্ছে না আমাদের? ও ছোট মানুষ, একটু ভুল করেই ফেলেছে, সেই কারণে ওকে এভাবে শাস্তি দিবেন? এত বড় শাস্তি?
পরিবার থেকে ওকে আলাদা করে দিবেন আপনারা? তুই তোর বাবাকে বুঝিয়েছিস সেগুলো নাকি? আরে না মা, আমি বাবাকে কোনো কিছুই বলিনি। বাবার সিদ্ধান্ত এটা পুরোটা। সালমানের ভার্সিটিতে বাবার একজন বন্ধু রয়েছে, যিনি অন্য একটা ডিপার্টমেন্টে, আর এটা সালমানও জানে না। এতদিন ধরে সালমান ভার্সিটিতে কী করে আসছে কি না করছে সব কিছু বাবার কানে আসে। মানে বাবা ওর খোঁজখবর রাখে শুধু স্যারের মাধ্যমে না, আঙ্কেলের মাধ্যমে না, আরও অনেক মানুষ আছে যারা সালমানের খবর দিয়ে থাকে বাবাকে। ভাইয়ার কথা শুনে সালমানের মা সালমানের দিকে তাকায়। আমি আর কিছুই বলবো না, এতটুকু। যেহেতু শুনেছি, আমি মনে করি তোর বাবা তোর জন্য ভালোই সিদ্ধান্ত নিচ্ছে। আমি আর তোর বাবার সিদ্ধান্তের মাঝে কোনো কিছুই বলবো না। তুই কানাডা যা, গিয়ে কিছুদিন থেকে আসবি। না, আমি এত বছরের ভিতরে তোমাদেরকে ছাড়া কোনোদিনও থাকিনি। আমি কানাডা গিয়ে কি করে থাকবো এতগুলো বছর? আমি যেতে চাই না মা কানাডায়। দরকার হয় কিছুদিন পর পর গিয়ে থেকে চলে আসবো, কিন্তু আমি একেবারে যেতে চাই না কানাডায়। আমি এইখানে থাকবো আমার বন্ধুদের সাথে, তোমার সাথে। আমি থাকতে পারবো না তোমাদের ছাড়া। আমি সিদ্ধান্ত নিয়ে এসেছি, কোনো নড়চড় হবে না। আমার কথার বাহির আর একটা কথাও হবে না। আমি এতটুকুই বলে দিলাম। আমি যেতে হয়ে বলেছি, তুমি যাবে নিশ্চয়ই। সালমান আর কোনো কিছু না বলে খাবার শেষ করতে থাকে। সালমানের খাওয়া শেষের দিকে প্রায় তখন সালমানের বাবা বলে উঠলেন, রাতে বাড়িতে থাকবে, কোথাও যাবে না। তোমার ভাইয়ার বউ দেখতে যাব। আচ্ছা ঠিক আছে বাবা, আমি এখন কোথাও যাব না। এখন রুমে গিয়ে একটু রেস্ট নেব। আমার খাওয়া শেষ হলে আমি রুমে যাচ্ছি, আর তোমরা যাওয়ার আগে আমাকে একটু ডেকে দিও। এটা বলে সালমান আর সেখানে দেরি না করে সোজা চলে যায় তার রুমে। সালমান চলে যাওয়ার পর সালমানের মা সালমানের বাবার দিকে তাকিয়ে বলল, এটা কি একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না সালমানের বাবা? আপনারা তো খুব ভালো করেই জানেন সালমান আমাদের থেকে কোনোভাবে দূরে থাকতে পারে না। আমাদেরকে ছাড়া কোনোদিন সে কোথাও গিয়ে থাকতে পারেনি। তাহলে এত বড় শাস্তি কেন দিচ্ছে? কানাডা গিয়ে ও আমাদেরকে ছাড়া কি করে থাকবে ওখানে? আমি যা সিদ্ধান্ত নিয়েছি ভেবেচিন্তে নিয়েছি, তুমি ভয় পেও না। ও সেইখানে গেলে সব কিছুই বুঝতে পারবে। তুমি অযথা চিন্তা করো না। আমি সব কিছু ওর ভালোর জন্যই করতেছি, আর সব কিছু ঠিকঠাক আছে। হ্যাঁ, সব কিছু আমি রেডি করে রেখেছি, ঠিকঠাক আছে। কখন বের হবেন? বের হওয়ার আগে ড্রাইভারকে বললে সব কিছু নিয়ে গাড়িতে রেখে দিবে। আজকে আর দেরি হবে না বাবা, তোমাকে এত কিছু নিয়ে ভাবতে হবে না, আমি রেডি থাকবো। এখন তুমি যাও যেখানে যেতে চাচ্ছ। এটা তো মুখে সবসময় বলিস, তখন কাজের সময় তো আর এটা হয় না। তোর জন্য প্রত্যেকটা বার মিটিংয়ে লেট হয়। নিজের ছোট ভাইকে দেখি কিছুটা শেখ, টাইম টু টাইম সব কিছু করে ফেল। ফাঁকিবাজ হলেও এই দিক দিয়ে অনেক এগিয়ে আছে তোর থেকে। আজকে আর এমন হবে না বাবা, আজকে ঠিক টাইমে রেডি হয়ে আমি থাকবো। তাহলে তোমরা যাও রুমে, আমিও যাচ্ছি আমার রুমে। এটা বলে ভাইয়া সেখান থেকে উঠে চলে যায়। ভাইয়া রুমে চলে যাওয়ার পর মা বলে উঠল, আপনি ওকে এভাবে না বললেও পারতেন। ও বড় ভাই, একটু হলেও ছোট ভাইয়ের থেকে বেশি সম্মান প্রাপ্ত। সেখানে আপনি বারবার সালমানের সাথে কেন তুলনা করেন? আপনি এত তো কষ্ট হয় ওর, তাই না? আমি আমার ছেলেকে চিনি, বুঝেছ? আমার দুই ছেলের ভেতর কোনো রকম অহংকার নেই। আমি মানুষ চিনতে ভুল করি না। আমার ছেলে দুইটার ভিতরে একটু অহংকারও নেই। এখন চলো রুমে যাওয়া যাক। একটু রেস্ট করার পর আবার রাত্রে তো বের হতে হবে। আচ্ছা ঠিক আছে, চলুন যাওয়া যাক। এটা বলে ওরা দুজন রুমে চলে যায়। পড়ে থাকে সেখানে ফাঁকা টেবিল। সন্ধ্যা 7টায় উঠে মা প্রথমে যায় ভাইয়ের রুমে। ওখানে গিয়ে, বাবা তাড়াতাড়ি ওঠ, 7টা বেজে গিয়েছে। তাড়াতাড়ি উঠে গিয়ে রেডি হয়ে আস, নয়তো তোর বাবা রাগ করবে। যদি দেখে এখনো রেডি হোসনি, ঠিক 8টার সময় আমরা বাড়ি থেকে বের হওয়ার কথা। ওরা সবাই ঘুম থেকে উঠে গিয়েছে। তোর বাবা সে কখন ঘুম থেকে উঠে গিয়েছে? এখন তোর ছোট ভাইকে ডাকতেছি, যাচ্ছি। তুই তাড়াতাড়ি রেডি হয়ে নিচে যা। তোর বাবা সে কখন থেকে রেডি হয়ে নিচে এসে বসে আছে। ঠিক আছে মা, তুমি যাও, গিয়ে সালমানকে ডাকো। আমি তাড়াতাড়ি রেডি হয়ে নিচে যাচ্ছি বাবার কাছে। মা আর সেখানে কোনো কিছু না বলে সোজা চলে যায় সালমানের রুমে। ওখানে গিয়ে সালমানকে ডাকে, সালমান তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়, 7:30 বাজতেছে। এখন যদি তাড়াতাড়ি ঘুম থেকে না উঠিস তাহলে তোর বাবা কিন্তু রেগে যাবে। পরবর্তীতে আমায় কিন্তু দোষ দিতে পারবি না। ঠিক আছে মা, তুমি যাও, আমি ফ্রেশ হয়ে নিচে আসতেছি। সকলে কি রেডি হয়ে গেছে নাকি? সকালে রেডি হয়ে নিচে বসে আছে, তুই গেলেই বের হব।
আমরা সকলে মিলে। আচ্ছা ঠিক আছে মা, তুমি যাও, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি নিচে যাচ্ছি, তাড়াতাড়ি চলে আসিস, কিন্তু দেরি করলে তোর বাবা আবার আমাকে বকা দিবে। তুই গেলে কিন্তু আমরা সকলে বের হব, দেরি করিস না একদম। সালমানের মা আর কোনো কিছু না বলে সেখান থেকে বেরিয়ে যায়। সালমান আর দেরি না করে সোজা চলে যায় বাথরুমে। সেইখানে গিয়ে একদম ফ্রেশ হয়ে খুব তাড়াতাড়ি নিচে চলে আসে। সে নিচে এসে দেখতে পায় তার ভাই মাত্র রেডি হয়ে নিচে নামতেছে। এটা দেখে সে তো মায়ের দিকে তাকায়। তখন সালমানের মা বলে উঠল, কি হলো, এভাবে তাকাচ্ছিস কেন? তোকে যদি এই কথা না বলতাম তাহলে তুই আস্তে আস্তে ফ্রেশ হয়ে তারপর রেডি হয়ে নিচে আসতি, তখন আরো বেশি সময় লাগতো। এখন নিচে এসে গেছিস, এখন আমরা তাড়াতাড়ি বের হতে পারবো। তুমি জানো আমি কতটা তাড়াতাড়ি করে সবকিছু করেছি? বাবার বকা খাওয়াবো বলে সবকিছু ফাস্ট করে এসেছি এইখানে। ভালো করেছিস, আমিও খুব তাড়াতাড়ি এসেছি। ওদের কথা বলার মাঝখানে ওদের বাবা উঠে দাঁড়িয়ে বলে উঠল, এখন কি তোমাদের সকলের হয়েছে? এখন কি আমরা চাইলে বের হতে পারি? হ্যাঁ, আমাদের সকলের সবকিছু হয়ে গিয়েছে, আমরা চাইলে এখনই বের হতে পারি। বাবা ওদের জন্য যে গিফট কিনেছিল সেগুলো কোথায়? দাও, আমি নিচ্ছি। সেগুলো তোমাকে নিতে হবে না, সেগুলো আমি আগে থেকে ড্রাইভারকে দিয়ে গাড়িতে রেখে দিয়েছি। এখন তুমি কথা না বলে তাড়াতাড়ি আমাদের সাথে আসো। সালমান এবং সালমানের ভাই ওরা দুজন কোনো প্রকার কথা ছাড়া ওদের বাবা মায়ের পিছনে আস্তে আস্তে হেঁটে চলে যায় বাহিরে গাড়ির কাছে। গাড়ির কাছে যাওয়ার পর ড্রাইভার গাড়িতে বসে, গাড়ি স্টার্ট দেয়। সালমানের বাবা বসে ড্রাইভারের পাশে আর ওরা তিনজন বসে পেছনে। স্যার, তাহলে কি আমি এখন গাড়ি ছাড়বো? হ্যাঁ হ্যাঁ, গাড়ি ছাড়তে পারো। এখন চলো, তোমাকে যেই যেই রাস্তায় বলেছি সেই সেই রাস্তা দিয়ে যেতে থাকো। প্রায় আধা ঘন্টা ড্রাইভ করার পর তারা চলে আসে একটি বাংলো বাড়ির সামনে। সেখানে তারা একে একে গাড়ি থেকে নেমে দাঁড়ায়। তখনই ওপাশ থেকে একজন লোক এবং একজন মহিলা তারা এসে কুশল বিনিময় করে। বন্ধু কেমন আছিস? আসতে কোনো সমস্যা হয়নি তো? আরে না, আসতে কোনো সমস্যা হবে কেন? এইটুকু রাস্তার মাঝে আবার কি সমস্যা হবে? কেমন আছেন ভাই? কেমন আছেন ভাবি? আলহামদুলিল্লাহ, ভালো আছি ভাবি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাবি। তোমরা কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ ভালো আছি আন্টি। আপনি আঙ্কেল কেমন আছেন? আরে বাবা, তোমাদেরকে তো খেয়ালই করিনি। তোমরা কেমন আছো? সালমানকে তো অনেকদিন পর দেখলাম। তা কেমন চলতেছে বাবা তোমার পড়াশোনা? তোমার ভাইয়ের সাথে তো দেখা হয় কিছুদিন পর পর, কিন্তু তোমাকে অনেকদিন পর দেখলাম। আলহামদুলিল্লাহ ভালো চলতেছে আঙ্কেল। আপনি কেমন আছেন? বাড়ির সবাই ভালো আছে তো? আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা। এখন চলো, এখানে দাঁড়িয়ে না থেকে ভিতরে চলো। আমিও সেই কখন থেকে এইখানেই দাঁড়িয়ে কথা বলতেছি তোমাদেরকে নিয়ে। চলো ভিতরে যাওয়া যাক। ভিতরে গিয়ে বসে তারপর না হয় কথা হবে একসাথে। আমিও খেয়াল করিনি ভাবি, আপনাকে সে কখন থেকে এখানে দাঁড় করিয়ে কথা বলে যাচ্ছি। চলুন ভিতরে গিয়ে বসে তারপর কথা হবে। তারপর সবাইকে ভিতরে নিয়ে গিয়ে সোফায় বসে তারপর তানহা চৌধুরী বলতে লাগলো, তা বল দোস্ত, তোর কি খবর? কানাডা থেকে কবে ব্যাক করলি ওকে নিয়ে? কানাডা থেকে এসেছে আজকে। আজকে দুপুরে এসেছি, তাই আর লেট করিনি। আমি যাচ্ছি খুব শীঘ্রই ওদের বিয়েটা সেরে ফেলতে। তোকে তো আগেই বলে রেখেছি, আর খুব তাড়াতাড়ি সালমানকে কানাডায় পাঠিয়ে দিব। সালমানকে কানাডায় পাঠাতে চাচ্ছিস কেন? তোরা দুইজন মাত্র আজকে এসেছিস, তাহলে সালমানকে এখন আবার পাঠাতে চাচ্ছিস কেন? ওইখানে একজন পার্মানেন্ট লোক দরকার, যে কিনা রেগুলার অফিসে আসা যাওয়া করবে। সালমানকে সেইখানে পাঠাতে চাচ্ছি, কারণ ওর বড় ভাইয়ের থেকে ও অনেকটা বেশি বোঝে কাজ। অফিস সামলাতে পারে, সালমান খুব ভালো করে, যেটা ওর বড় ভাই পারে না। এতক্ষণ ওদের দুজনের কথা শুনতেছিল সকলে বসে মনোযোগ দিয়ে। তারপর ওদের কথা বলার মাঝখানে বাবা বললে উঠল, আচ্ছা, এই বিষয় নিয়ে অনেক কথা হয়েছে, কিন্তু আমার ছেলের বউকে তো দেখতে পাচ্ছি না। আমার ছেলের বউকে ডেকে নিয়ে আসো তোমরা তাড়াতাড়ি গিয়ে। পারভিন, সুবর্ণাকে গিয়ে নিয়ে আসো, সাথে করে ছোট মেয়েকেও নিয়ে আসো। তারপর পারভিন চৌধুরী আর কোনো কিছু না বলে সাথে করে মাকে নিয়ে চলে যায় সুবর্ণাকে আনতে। বেশ কিছুক্ষণ সময় পর ওরা দুজন মিলে আরও দুজনকে নিয়ে আসে, যাদের মধ্যে একজনের মাথায় ঘোমটা দেওয়া ছিল, অন্যটা ছিল ততটাই উগ্র ছন্ন ছাড়া। মাথার চুল সাজগোজ কোনো কিছুই ঠিক ছিল না। ওরা সবাই এখানে এসে বসার পর তাহার চৌধুরী বলে উঠলেন,
সুরভি মামুনি, তোমার এই অবস্থা কেন? ভালোভাবে ফ্রেশ হওনি কেন? বাড়িতে আঙ্কেল আসবে সেটা না তোমাকে বলেছি, তাহলে এভাবে কেন? বাবা, আমার এত সাজগোজ করতে ভালো লাগে না, সেটা তুমি ভালো করেই জানো। আর আঙ্কেলকে তো আমি খুব ভালো করেই চিনি, তাহলে ওনার সামনে আমার সেজে আসতে হবে কেন? তাহার চৌধুরী কিছু বলতে যাবে তার আগে বাবা ওনাকে থামিয়ে দিয়ে বলে উঠলেন, সুরভি মামিনী তো ঠিকই বলেছে, আমাদের সামনে এভাবে সেজে আসতে হবে কেন? আমরা তো বাড়ির মানুষই, তাই না? মামনি, তুমি এসো, আমার পাশে এখানে বসো। ওদের কারোর কথা শুনতে হবে না, তোমার যেটা মন চায় তুমি সেটাই করবে। ভাই, আপনি আর ওকে এভাবে আদর করবেন না। ও অনেকটা বেয়াদব হয়ে গিয়েছে। এখন কারোর সাথে কথা বলে না ঠিকমতো। যাদের সাথে অল্প একটু একটু বলে তাদের সাথে বেয়াদবি করে। ভাবি, এই বয়সে একটু একটু হবে এমন? ওর বয়সটাই কত, এখনো তো ছোট মানুষ, তাই না? বড় হলে সবকিছু ঠিক হয়ে যাবে। আর কবে ঠিক হবে? ক্লাস 10-এ পড়ে, এখনো যদি ছোট ছোট করেন আপনারা, তাহলে কি করে হবে? আচ্ছা, এসব কথা পরে হবে। এখন আমার বৌমাকে আন্টিটা পরিয়ে দে। তোমরা থাকতে আমি কেন পড়তে যাব? তোমরাই পড়িয়ে দাও। তুই বিয়ে করবি, তোর বউ তুই দেখবি না? যদিও পছন্দটা আমার, কিন্তু আমার মামনিকে যে কেউ এক দেখায় পছন্দ করতে বাধ্য হবে। তুইও তাদের বাহিরে না। একবার ঘন্টাটা তুলে দেখে নে, তোর বাবা কাকে তোর জন্য পছন্দ করে নিয়ে এসেছে। ভাইয়া যাও, ভাবিকে গিয়ে আংটিটা পরিয়ে দিয়ে এসো। যা, আমার বৌমা অপেক্ষা করতেছে, গিয়ে আংটিটা পরিয়ে দে। ভাইয়া আর কোনো কিছু না বলে সালমানের পাশে থেকে উঠে আস্তে আস্তে সুবর্ণার সামনে গিয়ে সুবর্ণার পাশে বসে। তারপর সুবর্ণার বাম হাতটা নিয়ে বাম হাতের একটি আঙুলের মধ্যে আংটি পরিয়ে দেয়। আংটিটা পরিয়ে দেওয়ার পর বাবা এবং সুবর্ণার বাবা একসাথে আলহামদুলিল্লাহ বলে ওঠে। তারপর তারা একসাথে অনেক কথাবার্তা বলে ঠিক করে যে 1 সপ্তাহ পর ওদের বিয়ে। এরপর এই তারিখটাই ঠিক থাকলো। রাতে খাওয়া দাওয়া করে যখন ওরা সকলে বেরিয়ে আসছিল, তখন তাহার চৌধুরী এগিয়ে আসে ওদেরকে গাড়িতে তুলে দেওয়ার জন্য। বন্ধু, সাবধানে যাস, বাড়িতে গিয়ে আমাকে কল দিস। আরে, এইখান থেকে এখানে এতটুকু রাস্তায়, এখানে সাবধানেই যাব, চিন্তা করিস না, কিছুই হবে না ইনশাল্লাহ। যা, চলে যা, ঘরের ভেতরে আমরা চলে যাচ্ছি। আর 2-1 দিন পর আমাদের বাড়িতে চলে আসিস ফুল ফ্যামিলি নিয়ে। ভাবি, সবাইকে নিয়ে কিন্তু চলে আসবেন আমি বললে। ঠিক আছে ভাই, এইটা নিয়ে সমস্যা হবে না, চলে যাব। আপনারা সাবধানে যাবেন। ঠিক আছে ভাবি, তাহলে গেলাম। ভালো থাকবেন। আর সালমানের বাবা বলার পর কিন্তু চলে আসবে। ঠিক আছে ভাবি, এটার জন্য থাকবেন না। এখন তো আসা যাওয়া লেগেই থাকবে আমাদের মধ্যে, তাই না? ঠিক আছে, তাহলে আসছি এখন। এটা বলে সকলে গিয়ে গাড়িতে উঠে বসে। গাড়িতে উঠে বসার পর ড্রাইভার গাড়ি ছেড়ে দেয়। ওদের বাড়ির সীমানা থেকে বেরিয়ে যখন গাড়িটা রাস্তায় ওঠে, শো শো শব্দ করে খালি রাস্তায় গাড়িটা চলতে থাকে। 20 মিনিটের মধ্যে ওরা চলে আসে বাড়িতে। রাস্তা যেহেতু খালি ছিল সেই জন্য আসতে তেমন লেট হয়নি। বাড়িতে আস্তে আস্তে প্রায় রাত 11টা বেজে গিয়েছে। সেই জন্য সকলেই যার যার রুমে চলে যায় ঘুমোতে। সকালবেলা ঘুম থেকে বাবা উঠে আসে। সালমান রেডি হয়ে আসে ভার্সিটিতে যাওয়ার জন্য। সালমান, তুই কি ভার্সিটিতে যাচ্ছিস? হ্যাঁ বাবা, ভার্সিটিতে যাচ্ছি। কেন, কোনো কিছু বলবে? তোর তাহার আঙ্কেলকে আজকে রাতে আসতে বলেছি, তাই কিছু বাজার করতে হবে। আমি আর তোর ভাইয়া তো এখন অফিসে চলে যাব। তুই বাড়িতে এসে ড্রাইভারকে নিয়ে কিছু বাজার করে আনিস। তোর মা যা যা লিস্ট করে দে সব কিছু নিয়ে আসিস। টাকা আমি তোর মায়ের কাছে রেখে গিয়েছি। আচ্ছা ঠিক আছে বাবা, আমি করে আনবো। তোমাকে এত কিছু নিয়ে ভাবতে হবে না। তুই একা করতে পারবি তো, নাকি আমাকে করতে হবে? যদি না পারিস তাহলে অফিসে আমি আজকে যাব না। এটা কোনো সমস্যা নেই বাবা, আমি করতে পারবো, তুমি নিশ্চিন্তে থাকো। ভাইয়া কোথায়? ভাইয়াকে দেখতে পাচ্ছি না। ভাইয়া ভাইয়া কি চলে গেছে? তখনই সালমানের মা টেবিলের মধ্যে রুটি আনতে আনতে বলে উঠল, তোর ভাই আজকে নতুন নাকি? সব সময় তো লেট। এখন রেডি হচ্ছে, গিয়ে দেখবি। মায়ের কথা বলার মাঝখানে ভাইয়া চলে আসে। ভাইয়া এসে একটা চেয়ার টেনে বসে বলল, আমি জানি তোমাকে নিয়ে এখানে আলোচনা হচ্ছে, আর আলোচনা না করে এখন খেতে দাও, অফিসে যেতে হবে। খাবার সব কিছুই সামনের টেবিলের মধ্যে রাখা আছে, চোখ খুলে দেখ। তোকে নিয়ে আলোচনা করেছি, সেটা জানিস। কোন বিষয়ে আলোচনা করেছি এটাও জানিস। আমি সেলিব্রিটি মানুষ, আমাকে নিয়ে তোমরা আলোচনা করবে, এটাই স্বাভাবিক, তাই না?
ওকে, এখন আর কথা না বলি, তাড়াতাড়ি খাবার শেষ করি, না হলে বাবা আবার রাগ করবে। তারপর সেখানে সবার নাস্তা শেষ করে যার যার মতো ভার্সিটিতে আর অফিসে চলে যায়। বাড়িতে শুধু থেকে যায় তাদের মা। বাড়িতে বসে বসে সকল বাজারের লিস্ট করে ফেলে। দুপুর 2টায় সালমান ভার্সিটি থেকে এসে সালমানের মায়ের কাছ থেকে সেই লিস্টটা নিয়ে ড্রাইভারকে না নিয়ে অপুকে সাথে করে নিয়ে চলে যায় বাজারে। আমি না আসলেও একা বাজার করতে পারতিস সব কিছু। বাবা বলেছিল আসার সময় যেন ড্রাইভারকে নিয়ে আসে। আমি ড্রাইভারকে আনিনি, তোকে নিয়ে এসেছি। আমাকে এতটা বোকা ভাবিস না, আমি আগেও বাজার করেছি, বুঝেছিস? হ্যাঁ ভাই, বুঝতে পেরেছি, তুই অনেক চালাক মানুষ। তারপর ওরা আর কোনো কথা না বলে লিস্ট অনুযায়ী বাজার করে সোজা বাড়িতে চলে আসে। রাতে তাহার চৌধুরী এবং তার পরিবার চলে আসে ওদের বাড়িতে। ওদেরকে এগিয়ে আনার জন্য বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকে সালমান এবং সালমানের বাবা আর ভাইয়া। ওদের গাড়ি আসার পর গাড়ি থেকে যখন তাহার চৌধুরী নামে তখন সালমানের বাবা এগিয়ে গিয়ে, আসতে কোনো অসুবিধা হয়নি তো তোদের? ওই প্রশ্নটা আমি ওই দিন করেছিলাম, কিন্তু তোর উত্তর কি ছিল? এইটুকু রাস্তার মধ্যে কি অসুবিধা হবে আজকে, এটাই আমার উত্তর, বুঝেছিস? আমার কথা আমাকে ফিরিয়ে দিচ্ছিস তাই না? ভাবি, আপনি কেমন আছেন? ভালো আছেন? আর আমার মামুনিরা কোথায়? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আপনি আর ভাবি কেমন আছেন? ওরা দুইজন ওই পাশে নেমে দাঁড়িয়েছে। আলহামদুলিল্লাহ সকলে ভালো আছে। আসুন ভেতরে আসুন, সকলে গিয়ে বসি। কেমন আছেন আঙ্কেল আন্টি? তাহার চৌধুরী আর পারভিন চৌধুরী সালমান এবং তার ভাইয়ের সাথে কথা বলে চলে যায় ভিতরে। যাওয়ার সময় বাবা বলে যায় সালমান এবং তার ভাইয়াকে, সালমান, সুবর্ণা, সৌরভকে গিয়ে এগিয়ে নিয়ে আয়। ওইদিকে বাগান দেখছে ওরা। আমরা ঘরে যাচ্ছি, ওদেরকে নিয়ে ঘরে আসো। ঠিক আছে বাবা, আমরা এক্ষুনি আসছি, তোমরা যাও, আমরা ওদেরকে গিয়ে নিয়ে আসি। বাবা আর কোনো কিছু না বলে চলে যায় ওদের দুজনকে নিয়ে। ওরা চলে যাওয়ার পর ভাইয়া এসে সালমানকে বলে, সালমান ভাই, আমার একটা কথা রাখ, সুবর্ণার সাথে আমাকে একটু আলাদা কথা বলার সময় করে দে। ঠিক আছে, দিতে পারি, কিন্তু এতে আমার লাভ কি বলো? তুমি তো বাবির সাথে কথা বলতে পারবে, এটাই তোমার লাভ। কিন্তু তোমাকে যে আমি সে ব্যবস্থা করে দেব, এতে আমার কি লাভ? তুই যা চাবি তাই দিব, এখন বল তোর কি চাই। আমার কানাডা যাওয়া থেকে তুমি আটকাবে। তোমায় বাবাকে বুঝিয়ে বলতে হবে আমাকে যেন কানাডা না পাঠায়। মানতে পারবা এই শর্ত? অসম্ভব, এটা আমার দ্বারা সম্ভব না, কারণ বাবা আগে থেকে ডিসিশন নিয়েছে, এতে আমি আর কোনো বাধা দিতে পারবো না। এটা আমি করতে পারবো না, সরি রে। চল তাহলে ঘরে যাওয়া যাক। ঠিক আছে চলো, তোমাকে বাবার সাথে কথা বলে আনি। জানি এটা তোমার দ্বারা সম্ভব না, তারপরও তোমাকে বলেছিলাম। তারপর ওরা দুজন আর কোনো কথা না বলে চলে আসে সুবর্ণা এবং সুরভিদের কাছে। বাবি, ভাইয়া আপনার সাথে আলাদা একটু কথা বলতে চায়, আপনি কি যেতে পারবেন ভাইয়ের কাছে? সালমানের এমন ডিরেক্ট কথায় সালমানের ভাইয়া সালমানের দিকে রাগীভাবে তাকায়। সালমান সেটাকে পাত্তা না দিয়ে সুরভির দিকে তাকিয়ে সুরভিকে বলে উঠল, সুরভি, তুমি যদি কিছু মনে না করো তাহলে এইখান থেকে একটু চলে আসো, ওরা একটু কথা বলতে চাই আলাদাভাবে। আমরা ওদের মাঝে না থাকি, একটু দূরে এসে দাঁড়াও, ওদেরকে কথা বলার সুযোগটা দাও। সুরভি কোনো কিছু না বলে ওদের থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে চলে আসে। সালমান চলে আসার পর সালমানের ভাইয়া কিছুটা এগিয়ে সুবর্ণার কাছে দাঁড়ায়। আর এইদিকে সুরভি আর সালমান একসাথে দাঁড়িয়ে সুরভিকে সালমান প্রশ্ন করে, তুমি এবারে ক্লাস 10-এ তাই না? হ্যাঁ। কোন গ্রুপ নিয়েছো? সায়েন্স নিয়ে। আমার মতো মেয়ে সায়েন্স ছাড়া আর কি নিবে? তুই মনে হচ্ছে একটু অহংকারী। ওই দিন আন্টি যা বললো আর আজকে কথায় যা বুঝলাম, সরি তোমাকে প্রশ্ন করার জন্য। আপনি কি আমাকে অহংকারী বলে অপমান করলেন আমাকে, তাই না? আপনার সাহস কত বড় আমাকে অপমান করার? আপনি আমাকে চেনেন? আমি কে, আমি কি কি করতে পারি, আপনার কোনো আইডিয়া আছে? তোমার মতো মেয়ের ব্যাপারে আমার কোনো আইডিয়া রাখাই বল, আর আমি তোমার ব্যাপারে কোনো আইডিয়া রাখতেও চাই না। তোমার মতো অহংকারী মেয়ের সাথে এখানে দাঁড়িয়ে থাকতে আমার কষ্ট হচ্ছে, কিন্তু কি করবো বলো, ভাইয়া সেখানে দাঁড়িয়ে আছে, এর জন্য আমাকে এখানে দাঁড়িয়ে থাকতে হলো। নয়তো তোমার মতো এরকম অহংকারী বদমেজাজি মেয়ের সাথে আমি এখানে দাঁড়িয়ে থাকতাম না। আপনি আমাকে বারবার কিন্তু অপমান করে যাচ্ছেন। আপনি আমাকে চেনেন না, আমি এখন কি করতে পারি? তুমি অপমানের যোগ্য, তাই আমি তোমাকে অপমান করেছি। তুমি অসম্মানের যোগ্য হলে আমি অবশ্যই তোমাকে অসম্মান দিয়ে কথা বলতাম। যে যেটার যোগ্য সে সেটাই পায়, বুঝেছো? তুমি সম্মান ডিজার্ভ করো না, তুমি মানুষের থেকে অপমান আশা করো। ব্যাস,
এতক্ষণ অনেক শুনেছি তোর বক বক, আর না। তুই আমাকে চিনতে অনেক বড় ভুল করে ফেলেছিস। এখন দেখ আমি তোর কি অবস্থা করি। সুরভি এটা বলে নিজের হাতে 3টা আঁচড় দেয়, তারপর কান্না করতে করতে দৌড়ে গিয়ে ঘরে চলে যায়। এই অল্প কিছুক্ষণের মধ্যে কি হয়ে গেল সালমান যেন কিছুই বুঝতে পারল না। সে ঠিক আগের জায়গাতে দাঁড়িয়ে আছে, চুপ করে, কোনো নড়চড় নেই ওর মধ্যে। বেশ কিছুক্ষণ সময় পর ঘর থেকে তাহার চৌধুরী তার বাবা বের হয়ে আসে। বাবা বাইরে এসে কোনো কিছু না বলে সালমানের গালে ঠাস করে একটা থাপ্পড় মারে। থাপ্পড়ের আওয়াজ শুনে ভাইয়া এবং ভাবি এই দেখে আসে। কি হয়েছে বাবা, সালমানকে ভাই মারছো কেন? কিরে সালমান, তুই আবার কি করেছিস? তোদেরকে বলেছিলাম যেন ওদেরকে নিয়ে ঘরে চলে যাস, তুই এইখানে দাঁড়িয়ে ওর সাথে কি করতেছিস? বাবা, আমরা দুজন একটু কথা বলতেছিলাম, কিন্তু এখানে কি হয়েছে আর সালমান কি বা মারছো কেন? সেটা ঘরে গেলে বুঝতে পারবে কেন মেরেছি। আর হ্যাঁ, কালকে কানাডার টিকিট কাট, সালমান কালকে কানাডায় চলে যাচ্ছে, ওকে আর আমি দেশে রাখবো না। এটা বলে যখনই সালমানের বাবা মারতে যায় আবারও, তখনই তাহার চৌধুরী মানে সালমানের আঙ্কেল এসে বাধা দেয়। ভাই দেখ, আর মারিস না, ওর কোনো দোষ নেই। আমার মনে হচ্ছে আমার মেয়েটা নিজে থেকে ইচ্ছে করে এমন করেছে, কারণ আমার মেয়েটা অনেক অহংকারী। আমি আমার মেয়েটাকে চিনি, ও খুব জেদি। ভালো করে খেয়াল কর, সালমানের হাতে কোনো নখ নেই, কিন্তু ওর হাতে যেভাবে আছর কেটেছে তাতে বোঝা যায় সালমানের অনেক বড় বড় নখ। কিন্তু দেখ, সালমানের হাতে কোনো নখ নেই, বাট সুরভির হাতে অনেক বড় বড় নখ। তাহার চৌধুরীর কথা শুনে সালমান তাহার চৌধুরীর দিকে তাকায়। তারপর সেখানে সালমানের বাবা আর কোনো কিছু বলে না, সেখান থেকে ঘরে চলে যায়। সবাই যাওয়ার পর একা একা সালমানও তাদের পিছু পিছু ঘরে আসে। সালমান আর সেখানে সবার মধ্যে উপস্থিত না থেকে সোজা নিজের রুমে চলে যায়। যখন খাবার খাওয়া শুরু হয় তখন সবার মধ্যে সালমানকে ডেকে আনা হয় খাবার খাওয়ার জন্য। ভাই, যা করেছিস আর একবার ভেবেচিন্তে কর। সালমানকে এখনই পাঠানোর কোনো দরকার নেই কানাডা। বিয়েটা শেষ হোক, তারপর ঠান্ডা মাথায় ওকে পাঠাস। রাগের মাথায় এমন কোনো ডিসিশন নিস না যেটা সালমানের জন্য কিংবা তোর জন্য দুটোই বিপজ্জনক হয়। তাহার চৌধুরীর কথা শুনে সকলে মিলে সালমানের দিকে এবং তাহার চৌধুরীর দিকে তাকায়, বিশেষ করে সুরভি। সালমানের টিকিট কাটা হয়ে গিয়েছে, কালকে সকাল 10টায় ওর ফ্লাইট। বাংলাদেশ থেকে প্রথমে দুবাই যাবে, তারপর দুবাই থেকে সরাসরি কানাডার ফ্লাইট ধরবে। সালমানের না, ওদের বিয়ের পর যাওয়ার কথা, তাহলে এখন ওকে পাঠাচ্ছেন কেন? এই কৈফিয়ত আমি কাউকে বাধ্য নই এখন। সকলে খাবার শেষ করলে সামনে নিয়ে এইভাবে বসে না থাকে। তারপর একে একে সকলের খাওয়া শেষ যখন তাহার চৌধুরী ফ্যামিলির পুরো পরিবার চলে যায়, তখন সালমান এসে তার নিজের রুমে চলে যায়। নিজেরটা নিজে সব কিছু গুছিয়ে নেয়, কালকে সকালে বের হয়ে যাবে সেই জন্য। সালমান যখন প্রায় সব কিছু লাগেজের মধ্যে গুছিয়ে নেয় তখনই ওর রুমে প্রবেশ করে ওর বাবা। তার বাবা এসে প্রথমে তার বিছানার মধ্যে বসে, তারপর বলতে লাগলো, সালমান বাবার উপর রাগ করেছিস তাই না? আমি জানি ওই কাজটা তুই ঠিক করিসনি, ও নিজেই করেছে, কিন্তু তারপরও তোকে কেন মারলাম সেটা তুই জিজ্ঞেস করলি না কেন? এখানে হয়তো কোনো না কোনো কারণ ছিল, কোনো কারণ ছাড়া তো আর তুমি আমাকে মারবে না, তাই না? তখন তুমি আমাকে থাপ্পড় দেওয়ার আগে যখন চোখ দিয়ে ইশারা করেছো তখন এই বুঝেছি। তাই এসব বিষয় নিয়ে আমার কোনো আক্ষেপ নেই। তারপরও তুই আমাকে জিজ্ঞেস করতে পারতি। থাক, তোকে আর জিজ্ঞেস করতে হবে না, আমি বলে দিচ্ছি। তাহারের সাথে অনেকদিন ধরে আমার বন্ধুত্ব, সেটা তুই খুব ভালো করেই জানিস। যদিও এই কাজটা ও নিজেই করেছে, তারপরও তোকে আমি থাপ্পড় মেরেছি যেন তাহার কোনোদিন বলতে না পারে আমি আমার ছেলেকে শাসন করিনি। তারপর কালকে ওর নিজের মেয়ের ভুলটা ও নিজেই ধরেছে। মূলত এই কারণেই তোকে আমার থাপ্পড় দেওয়া, মারতে যাওয়া। বাবা, আমি বুঝতে পেরেছি, তোমাকে এত কিছু ভাবতে হবে না, তুমি নিশ্চিন্তে থাকো, আমি কালকেই চলে যাব। বাবা উঠে এসে সালমানকে জড়িয়ে ধরে বলল, বাবাকে ভুল বুঝিস না বাবা, তোর ভালোর জন্যই এই ডিসিশনটা নিয়েছি। তুই ওইখানে যা, ভালো করে পড়াশোনাটা শেষ করে আয়, এখন ঘুমিয়ে পড়, আমি আসছি। এটা বলে বাবা চলে যায় সেখান থেকে। বাবা আসার আগে মা এসে গিয়েছিল। বাবা এখন কান্না করেনি, কিন্তু মা তখন খুব কান্না করেছিল সালমানকে জড়িয়ে ধরে। সালমান এগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। সকাল ঠিক 6টায় সালমানের বাবা এসে সালমানকে ঘুম থেকে ডেকে তোলে, তারপর ফ্রেশ করিয়ে রেডি করিয়ে নেয় সালমানকে। 7টার সময় বাসা থেকে বের হয়ে যায় এয়ারপোর্টের উদ্দেশ্যে। বাসা থেকে বের হয়ে যাওয়ার সময় সালমানের মা খুব কান্না করেছিল। আজকে সকালের খাবারটুকু সালমানের মা নিজের হাতে সালমানকে খাইয়ে দিয়েছিল। 8টার সময় ওরা এয়ারপোর্টে পৌঁছে যায়। সালমান,
ওইখানে যা কিছুর প্রয়োজন হবে সব কিছু তুই ম্যানেজারকে বলে দিবি। তোর যা কিছু দরকার হবে সব কিছু ম্যানেজার করে রাখবে আগে থেকে। আর সাবধানে থাকিস, ওইখানে গিয়ে কারোর সাথে ঝগড়া করবি না। সাবধানে থাকিস, আর কোনো কিছু প্রয়োজন হলে আমাকে ফোন করে বলে দিস। সালমান ওদের কোনো কথার উত্তর না দিয়ে সময় হয়ে এসেছে, আমাকে যেতে হবে, যাচ্ছি। ভালো থেকো তোমরা, আর মায়ের খেয়াল রেখো। শুধুমাত্র এটুকু কথা বলে সে সেখান থেকে চলে যায়। এটা বলে সালমান আর পিছনে ফিরে না তাকিয়ে শুধু সামনের দিকে তাকিয়ে ভিতরে যেতে থাকে। আর পেছন থেকে ওর বাবা আর ভাইয়া ওর যাওয়ার দিকে একদমে তাকিয়ে থাকে। বাবা চলো তাহলে, ও ভেতরে চলে গিয়েছে, আমরা বাড়িতে যাই। এখানে তো আর আমাদের তেমন কোনো কাজও নেই, তো ভিতরে চলে গিয়েছে, কিছুক্ষণ পর ও চলে যাবে এখান থেকে। ওর ফ্লাইট তো 10টায়, তাই না? ওর ফ্লাইট যখন এয়ারপোর্ট থেকে বেরিয়ে যাবে তখন আমরা বাড়িতে ফিরব। আর তোর যদি কোনো কাজ থেকে থাকে তাহলে তুই আসতে পারিস। বাবার কথা শুনে ভাইয়া আর কোনো কিছু না বলে একপাশে দাঁড়িয়ে থাকে। বাবার ঠিক 10টার সময় একটি বিমান ঢাকা শাহজালাল ইন্টারন্যাশনাল বিমানবন্দর থেকে উড়ে চলে যায়। সেই বিমানটা যতক্ষণ পর্যন্ত দেখা গিয়েছিল ততক্ষণ পর্যন্ত বাবা ওই বিমানটার দিকে তাকিয়েছিল। বিমানটা চোখের আড়াল হতে বাবার চোখ দিয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে। আমি কি সালমানের সাথে অন্যায় করেছি, ওকে আমাদের কাছ থেকে দূরে সরিয়ে দিয়ে? কিন্তু আমি যদি অন্যায় করেও থাকি এটা ওর ভালোর জন্যই, ওর সাথে অন্যায় করেছি। বাবার কোনো কিছু না বলে সোজা গিয়ে গাড়িতে উঠে বসে। আজকে আর ওর আসার সময় ড্রাইভারকে নিয়ে আসেনি। আসার সময় ভাইয়া ড্রাইভ করতেছিল। এখনও বাবা ড্রাইভিং সিটের পাশের সিটে বসে আছে আর ভাইয়া ড্রাইভ করতেছে। সুরভি, আমি জানি ওই দিন রাতে তুমি নিজেই নিজের এমন অবস্থা করেছিলে, তাহলে শুধু শুধু সালমানকে কেন ফাঁসালে ওইখানে? তোমার জন্য ওই ছেলেটাকে আজকে নিজের দেশ, নিজের পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলকে ছেড়ে ওই দূর প্রবাসে পাড়ি জমাতে হয়েছে। সুরভি নিজের বাবার মুখ থেকে এরকম কথাটা আশা করেনি। তারপরও নিজেকে সামলে নিয়ে মনে মনে ভাবতে লাগলো, আমার জন্য আঙ্কেল সালমানকে কানাডায় পাঠিয়ে দিয়েছে, সত্যি সত্যি। কিন্তু সালমান তো কোনো কিছুই করেনি, সত্যিই তো। সুরভি, কাজটা তুই ঠিক করিসনি একদম। সবার এমন আদর পেয়ে তুই একেবারে বিগড়ে গিয়েছিস। তুই কতটা অহংকারী, বদমেজাজি তুই সেটা জানিস? তুই কেন করেছিস ওই ছেলেটার সাথে এরকম? ছেলেটা কত সুন্দর, হাসি খুশি ছিল। এই হাসি খুশি ছেলেটার সাথে তুই কেন এমন করলি? ওই ছেলেটার সাথে এমন করতে তোর বিবেকে বাঁধলো না? তোকে আমার নিজের ছোট বোন ভাবতে লজ্জা করছে জানিস? এতদিন তোকে কোনো কিছুই বলিনি, সব কিছু দেখে সহ্য করে গিয়েছি। শুধু ভেবে এসেছি তুই ছোট, বড় হলে সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু কালকে রাতে যা করেছিস তারপর আমি বলতে বাধ্য হচ্ছি যে তুই আসলে খুবই অহংকারী এবং স্বার্থপর একজন মেয়ে। সালমান তোকে কি করেছে যার জন্য তুই এমন একটা প্রতিশোধ নিলি ওর কাছ থেকে? সবার কথার পরিবর্তে সুরভি কোনো কিছুই বলতে পারে না। সে শুধু চুপচাপ সকলের কথা শুনে চলেছে, কারণ ওর কাছে বলার মতো কোনো ভাষাই ছিল না। সত্যি তো, সে কি বলবে? এখানে তার বলার মতো কোনো কিছুই নেই। বাবা, মা, আমাকে মাফ করে দাও। আমি আর কখনো এমন করব না। আমি নিজেকে শুধরে নেব। আমি বুঝতে পেরেছি আমি অনেক বড় ভুল করে ফেলেছি। তোমাদের কাছে ক্ষমা চাওয়া ছাড়া এখন আর আমার কোনো কিছু করার নেই। আমাদের কাছে ক্ষমা না চেয়ে যার সাথে এরকম একটা নিকৃষ্ট কাজ করেছে তার পরিবারের কাছে ক্ষমা চাও। ওর প্রতি ওর পরিবারের ভুল বা ধারণাটা ভেঙে দাও। যদি ওর ফ্যামিলি তোমাকে ক্ষমা করে তাহলে আমি আর কোনো কিছুই বলবো না। আর হ্যাঁ, এগুলো এখন বলার দরকার নেই। বিয়ের পর তুমি সময় করে ওদেরকে বুঝিয়ে মানিয়ে নিও তোমার মতো করে। এটা বলি সেখান থেকে তাহার চৌধুরী চলে যায়। তাহার চৌধুরী চলে যাওয়ার পেছন পেছন তাহার চৌধুরীর ওয়াইফ সে নিজেও চলে যায়। ওরা দুজন চলে যাওয়ার পর সুবর্ণা সে নিজেও চলে যায়। শুধু এখান থেকে যায় সুরভি। সময় কখনোই কারোর জন্য থেমে থাকে না। যেমন আজকে ভাইয়া আর ভাবির বিয়ের 5 বছর হতে চলল। এই 5 বছরে অনেক কিছুই ঘটেছে। ভাইয়া এবং ভাবির ফুটফুটে একটি মেয়ে সন্তান হয়েছে। তার বয়স মাত্র 3 বছর। তার নাম রেখেছে সাবিহা, সালমানের নামের সাথে মিলিয়ে রেখেছে। মাম্মা, চাটু তল দিতে। সুবর্ণা থেকে এখন ভাবি নাম দেওয়া হয়েছে। তোমার চাচু কল দিয়েছে। সাবিহা নিজের মায়ের কথাই উপর নিচ মাথা ঝাঁকায়। তার মানে হ্যাঁ। ভাবি আর কোনো কিছু না বলে সোজা ফোনটা হাতে নিয়ে, হ্যালো সালমান, কেমন আছো? তোমরা আমাকে ভালো থাকতে দিচ্ছ কোথায়?
তোমরা আবার কি শুরু করেছো? এখনই তোমরা আমার জন্য আবার বউ দেখতে গিয়েছো কেন? আমি তোমাদেরকে না করে দিয়েছি একেবারেই যে আমি এখন বিয়ে করব না এখন। তারপরও তোমরা কেন আমাকে এভাবে ডিস্টার্ব করছো? আজকে হোক কিংবা কালকে বিয়ে তো তোমাকে করতেই হবে, তাই না? সো 2 দিন আগে করে নেওয়াটাই ভালো। আমি এখন বিয়ে করতে চাই না ভাবি। তুমি মা বাবাকে বোঝাও। আমি বাবাকে কিছু বলতে পারছি না, আমার কথা বাবা কিছুতেই শুনছে না। তুমি বাবাকে বোঝাও আমি এখন বিয়ে করব না। আমি কেন বাবাকে বোঝাতে যাব? বাবাকে বিয়ের বুদ্ধিটা আমি নিজেই দিয়েছি, তাহলে আমি কেন বোঝাতে যাব? তোমাকে এত বছর ধরে বলতেছি বাড়িতে আসো বাড়িতে আসো। তোমার 3 বছরের এটা একটা ভাতিজি হয়েছে, তাকে একবার দেখার জন্য হলেও তুমি আসতে পারতে বাংলাদেশে, কিন্তু একবারও আসোনি তুমি। সেই জন্য আমরা ঠিক করেছি তোমাকে বিয়ে করিয়ে তারপরেই দেশে নিয়ে আসবো। কিন্তু ভাবি আমি তো এখন বিয়ে করব না, আমি বিয়ে করতে চাচ্ছি না। তোমরা শুধু শুধু কেন আমার উপর এতটা অত্যাচার করতেছো? ভাবি আর সালমানের কথা বলার মাঝখানে চলে আসে বাবা। সুবর্ণা, তোমায় কি সালমান কল দিয়েছে? হ্যাঁ বাবা, সালমান আমাকে কল দিয়েছে। সে কখন থেকেই বলে যাচ্ছে ও নাকি বিয়ে করবে না, আপনাকে বোঝানোর জন্য আমায় বলছে। ফোনটা আমার কাছে দাও, ওর সাথে আমি কথা বলতেছি। তুমি যাও, সাবিহাকে গিয়ে দুপুরের খাবারটা খাওয়াও। ও কিছুক্ষণ আগে আমাকে বলতেছিল ওর খিদে পেয়েছে, আর ওই যে তোমার জন্য এখানে ফুচকা নিয়ে এসেছি। এখন দাও ফোনটা আমার কাছে দাও, ওর সাথে আমি কথা বলতেছি। ভাবি আর কোনো কিছু না বলে বাবার হাতে মোবাইলটা ধরিয়ে দিয়ে চলে যায় এখান থেকে। তোর ভাবিকে কি বলতেছিলি এখন বল, আমায় বল। বাবা তোমরা কেন বুঝতে চাচ্ছ না? আমি এখন বিয়ে করতে চাচ্ছি না। আমার লাইফ পুরোটা সামনে পড়ে আছে, আমি আরও পরে বিয়ে করি। তোমরা কেন আমার সাথে এমন করতেছো? আমি এখন বিয়ে করতে চাচ্ছি না একদমই। তোর জন্য অলরেডি মেয়ে আমরা চয়েস করে এসেছি। এখন তুই কানাডা থেকে আসলে মেয়েকে দেখবি, তারপর আমরা পাকা কথা বলবো। আর হ্যাঁ, ম্যানেজার অবশ্যই তোকে বলেছে ওইখানে কালকে তুই বাংলাদেশে ব্যাক করতেছিস। তোর টিকিট কাটা সব কিছু হয়ে গিয়েছে, তোর প্যাকেজিং সব কিছু হয়ে গিয়েছে। এখন কথা না বলে কালকে বাংলাদেশে আসার প্রস্তুতি নেই। কিন্তু বাবা হঠাৎ করে বাংলাদেশে যেতে বলতেছো কেন? আমি তো এখানে মাত্র পড়াশোনাটা শেষ করেছি। বিজনেসটা ভালোভাবে বুঝে উঠতে দাও, তারপর বাংলাদেশে আসি। তোকে এত কিছু ভাবতে হবে না, বুঝলি? আর একটু আগে বললাম না যে তোর জন্য মেয়ে চয়েস করে এসেছি। তুই আসলে দেখবি, তারপর তোর পছন্দ হলে পাকা কথা বলবো। আমরা যা কিছু বলার তোকে বলে দিয়েছি। এখন তুই কালকে বাংলাদেশে ব্যাক করতেছিস, এটাই আমার লাস্ট কথা। বাবা তোমরা কি শুরু করেছো বলো তো? আমার কথা কিন্তু একটুও দাম নেই তোমাদের কাছে। তোর সব কথার দাম আছে আমার কাছে, কিন্তু তোর এই কথার দাম দিতে গিয়ে আমি কবরে চলে যাব, তারপরে তোর বিয়ে দেখে যেতে পারবো না। তুই প্রস্তুতি নে কালকে বাংলাদেশে আসার। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি যা বলবে তাই হবে। এখন ঠিক আছে, আমি রাখছি, পরে কথা হবে। এটা বলে সালমান আর দেরি না করে ফোন কেটে ঘুমিয়ে পড়ে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখে ওর রুমে ম্যানেজার। গুড মর্নিং স্যার, আপনার জন্য সব ব্রেকফাস্ট আমি রেডি করে রেখেছি। আপনি ফ্রেশ হয়ে আসেন, তারপর ব্রেকফাস্ট করে নিন। আপনি এত সকালে এখানে কি করতেছেন? কোনো বিশেষ কাজে এসেছেন নাকি? সে কি স্যার, বড় স্যার আপনাকে বলেনি আজকে আপনার বাংলাদেশে যাওয়ার কথা? বড় স্যার আমাকে দিয়ে সব কিছু করে নিয়েছে বলেছে আপনাকে বলে দিবে, সেজন্য আর আমাকে বলতে হয়নি আপনাকে। এক কথায় আমাকে না করা হয়েছিল যেন আপনাকে ওই সময় কিছু না বলি। সব কিছু নাকি স্যার আপনাকে বলবে? ওহ শিট, কালকে রাতে বাবার সাথে কথা হয়েছে। বাবা বলেছে আজকে আমার বাংলাদেশে যাওয়ার কথা, তাই ফ্লাইট কয়টায়? স্যার বড় স্যার বলেছে 10টার সময় যেন টিকিট কাটি। আমিও ঠিক 10টায় টিকিট কেটেছি। আপনি 10টার সময় কানাডা থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবেন। ম্যানেজারের কথা শোনার পর সালমান আর কোনো কিছু না ভেবে ঘড়ির দিকে তাকিয়ে দেখলো এখন 7:15 বাজে। তারপর ম্যানেজারের দিকে তাকিয়ে বলে উঠল, এখনো তো আমার লাগেজ অনেক কিছু গুছানো বাকি আছে, তাহলে আমি এই সময়ের ভিতরে সব কিছু কী করে করবো? স্যার এসব নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। আপনার ফ্যামিলির জন্য যা যা কেনাকাটা করার ইচ্ছে ছিল আপনার বলেছিলেন, সব কিছু আমি কেনাকাটা করে রেখে দিয়েছি। আর আমি সকালে এসে আপনার লাগেজ গুছিয়ে রেখে দিয়েছি। ওই যে ওইখানে মোট আপনার 4টা লাগেজ হয়েছে। ম্যানেজারের ইশারার দিকে তাকিয়ে দেখতে পায় দরজার সাথে 4টা লাগেজ। এগুলো দেখে সালমান ম্যানেজারকে জিজ্ঞেস করলো, এখানে আমার লাগেজ কোনটা?
আর আপনি কি সকালে আসার সময় ওই 3টা নিয়ে এসেছেন? আমি সকালে আসার সময় আপনার ওই আগের 3টা লাগেজ নিয়ে এসেছি, আপনার ফ্যামিলির জন্য যা যা নিতে চেয়েছিলেন। আর সবচেয়ে বড় লাগেজটা হলো গিয়ে আপনার। সালমান আর কোনো কিছু না বলে বিছানা থেকে উঠে সোজা চলে যায় ওয়াশরুমে ফ্রেশ হওয়ার জন্য। বেশ কিছুক্ষণ সময় পর ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে একেবারে রেডি হয়ে নিচে যায় ব্রেকফাস্ট করার জন্য। আর এই সময়টুকুতে ম্যানেজার সাহেব একে একে সবগুলো লাগেজ গাড়িতে তুলে দিয়ে আসে। 8:30টার সময় ওরা বাড়ি থেকে বের হয়ে ম্যানেজার এয়ারপোর্ট পর্যন্ত সালমানকে এগিয়ে দিয়ে আসে। 9:20-এ সালমান এয়ারপোর্টের ভেতরে ঢুকে যায়। ঠিক 10টার সময় আবারও সেই কানাডা থেকে বাংলাদেশের উদ্দেশ্যে বিমানটি উড়ে যায়। সুবর্ণা তাহারকে বল সবাইকে নিয়ে এখানে এসে যেন রাতে ডিনার করে। বাবা, বাড়িতে কি বিশেষ কোনো কিছু আছে নাকি হঠাৎ করে বাবা মা আসবে? হ্যাঁ তাই তো। আর নয়তো তুমি তো আগে থেকে বলে দাও তোমার বন্ধুকে, তাহলে আজকে এত আর্জেন্ট? এবং বৌমাকে দিয়ে কেন বলাচ্ছেন? সালমান আসছে আজকে। বর্তমানে সে দুবাই আছে। কিছুক্ষণের মধ্যেই দুবাই থেকে প্লেন ছাড়বে বাংলাদেশের উদ্দেশ্যে। বাবার কথা শুনে টেবিলে বসা প্রত্যেকটি মানুষ চমকে ওঠে। সত্যি বলতেছেন? সালমান আমাদের কাছে ফিরে আসছে বাংলাদেশ? হ্যাঁ, ওকে আমি বাংলাদেশে ব্যাক করাচ্ছি আবার। কালকে রাতে ওর সাথে কথা হয়েছিল, আসতে চাচ্ছিল না বাংলাদেশে। আমি জোর করে ওকে এখানে আনাচ্ছি। যাক, অবশেষে 5 বছর পর বাংলাদেশে ফিরতেছেন সালমান। আমি কত করে বলেও ওকে রাজি করাতে পারিনি, আর বাবার এক কথায় রাজি হয়ে গেছে। বাবাকে ভয় পায়, সত্যি বলতে হবে। সেটা তো আরও অনেক আগে থেকে। বৌমা আজকে নতুন না। তোমার হাজবেন্ড আর সালমান তাদের বাবাকে খুব বেশি ভয় পায়। তাহলে তোমরা থাকো, আমি অফিসে যাচ্ছি। অফিস থেকে ওইদিকে একবার সালমানকে নিয়ে তারপর বাড়িতে আসবো। আর বৌমা, তুমি ওদেরকে বলে দিও ফোন করে, আর আমিও বলে দেবো সময় পেলে। ঠিক আছে বাবা, আমি এখনই রুমে গিয়ে ওদেরকে ফোন করে বলে দিচ্ছি। বাবার কোনো কিছু না বলছে এখান থেকে উঠে চলে যায় অফিসের কাছে। ওরা নিজেরাও ওদের খাবার শেষ করে চলে যায় যে যার রুমে। মা চলে যায় সালমানের রুমটা পরিষ্কার করতে, ভাবি চলে যায় ভাবির রুমে ওনার বাবা মাকে ফোন করে জানাতে। হ্যালো মা, তোমরা এখানে সন্ধ্যার সময় চলে এসো কেমন? আজকে হঠাৎ এই সময় বলতেছিস সন্ধ্যার সময় চলে যেতে? আর মাত্র 2 ঘন্টা আছে। কোনো কিছু হয়েছে নাকি ওখানে? কোনো সমস্যা হয়েছে? আমায় বলতে পারিস। আরে মা, তেমন কোনো সমস্যা হয়নি এখানে। সন্ধ্যার সময় সালমান আসতেছে, ও প্রায় চলেই এসেছে, আর কিছুক্ষণের মধ্যে বাংলাদেশে ল্যান্ড করবে। বাবা বলেছে তোমাদেরকে সকলকে এখানে এসে ডিনার করার জন্য। তোমরা কিন্তু সন্ধ্যার আগে এখানে চলে আসবে কেমন? এটা তো অনেক বড় খুশির খবর। ছেলেটা এতগুলো বছর পর বাংলাদেশে ব্যাক করতেছে নিজের পরিবারের কাছে। আচ্ছা ঠিক আছে, আমরা সন্ধ্যার আগেই চলে যাব কেমন? সাবিহা কেমন আছে? ওর কাছে দে তো, একটু কথা বলি। সাবিয়ার সাথে কথা বলতে পারবে না, এখন সাবিয়া অনেকক্ষণ যাবৎ ঘুমাচ্ছে। সন্ধ্যার সময় এসো, তারপরে দেখতে পাবে ওকে। এখন রাখি কেমন? বাড়িতে অনেক কাজ আছে, সালমান আসতেছে, বাড়িতে অনেক রান্না বান্না করতে হবে। ঠিক আছে মা, তাহলে তোমরা সন্ধ্যার আগে চলে এসো কেমন? ঠিক 5টার সময় সালমান বাংলাদেশে এসে ল্যান্ড করে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। সালমানের বাবা এবং ভাইয়া ওরা দুজন 4টার সময় এসে এখানে দাঁড়িয়েছিল। সালমান যখন এয়ারপোর্টের গেট দিয়ে ভেতর থেকে বাইরে আসছিল, তখন সালমানের ভাই দেখে ওকে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে। কেমন আছিস ভাই? এতগুলো বছর পর তোকে দেখলাম। এতগুলো বছর কি একবারও আমাদেরকে মনে পড়েনি তোর? আমাদেরকে একবারও দেখতে ইচ্ছে করেনি তোর? এতগুলো বছর কি করে আমাদের থেকে দূরে থাকলি? এখন কি আমাকে এখানে দাঁড় করে রাখবে? আমি কিন্তু এত দূর থেকে এসেছি, অনেক টায়ার্ড। আমাকে বাড়ি নিয়ে যাও, আমার একটু রেস্ট দরকার, তারপর কথা হবে। আর তোমরা নিজেরাই তো আমাকে দূরে সরিয়ে দিয়েছিলে, তাই না? তাহলে থাকতে পারবো না কেন? চেষ্টা করেছি, থাকতে পেরেছি। সালমানের এমন কথায় গুরুত্ব দিল না তার ভাই, কারণ সে জানে সালমান এখনও এমন ধরনেরই কিছু কথাবার্তা বলবে। কারণ সালমানের অভিমান অনেক ওর ভাইয়ের ওপর, সেটা এই কয়েক বছরে খুব ভালো করে বুঝতে পেরেছে তার ভাইয়া। সালমান তার বাবার কাছে গিয়ে জিজ্ঞেস করলো, কেমন আছে বাবা? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুই কেমন আছিস? আর আসতে কোনো অসুবিধা হয়নি তো? সব কিছু ঠিকঠাক আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি, না আসতে কোনো অসুবিধা হয়নি, সব কিছু ঠিকঠাক আছে। বাড়িতে মা, বাবি, সাবিয়া ওরা সবাই কেমন আছে?
বাড়িতে চল, তারপর দেখতে পাবি সকলকে। সালমান আর কোনো কথা না বলে সে গাড়ির ব্যাক সিটে গিয়ে বসে পড়ে। আর গাড়ির ড্রাইভার একে একে সবগুলো লাগেজ নিয়ে পেছনে ডিকির মধ্যে রেখে দেয়। সালমানের বাবা গিয়ে সালমানের পাশে বসে আর ভাই বসে ড্রাইভারের পাশে। গাড়ির মধ্যে বসে ওরা তিনজনের মধ্যে একটা কথাও হয়নি, কারণ সালমান সিটের মধ্যে কিছুটা ঘুমিয়ে পড়েছিল। মাঝখানে শুধু সালমানের বাবা একবার বলেছিল ড্রাইভারকে যেন গাড়িটা একটু আস্তে আস্তে চালায়। প্রায় 40 থেকে 50 মিনিট পর ওরা বাসায় চলে আসে। ভিতর থেকে ভাবি আর মা যখন গাড়ির শব্দ শোনে তখনই তারা দৌড়ে গেটের সামনে আসে। গাড়ি থেকে যখন দেখতে পায় সালমান নেমেছে, তখন সালমানের মা দৌড়ে এসে জড়িয়ে ধরে ওকে। কেমন আছিস বাবা? এতদিন পর তোর আমাদের কথা মনে পড়লো? কি করে পারলি এতদিন আমার থেকে দূরে থাকতে, এভাবে আমাকে না দেখে? আলহামদুলিল্লাহ ভালো আছি মা, তুমি কেমন আছো? এভাবে কান্না করলে কিন্তু আমি আবার চলে যাব ওখানে। আমি তো এখন তোমাদের সাথে আছি, তাই না? তাহলে এভাবে কান্না করতেছো কেন? মা, কান্নাটা থামাও। আমি অনেক ক্লান্ত, বুঝেছো? আমার একটু বিশ্রাম দরকার। চলো ঘরে যাই, আমার বিশ্রাম নিতে হবে। হয়েছে, ওইখানে তোর ভাতিজি তোর ভাবি দাঁড়িয়ে আছে, যা ওদের সাথে দেখা করে কথা বলে আস, তারপর রুমে গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট নে। সালমান আস্তে আস্তে এগিয়ে যায় তার ভাবি এবং তার ভাতিজির কাছে। সেখানে গিয়ে তার ভাতিজি সাবিহাকে কোলে নিয়ে তারপর ভাবিকে জিজ্ঞেস করলো, কেমন আছো ভাবি? আমার সাথে অনেক রাগ করে আছো, তাই না? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। রাগ করেছিলাম কিন্তু এখন আর রাগ করিনি। এখন তো তুমি আমাদের মাঝখানে চলে এসেছো, তাই না? তাহলে আর কিসের জন্য রাগ করে থাকবো তোমার সাথে? দাদু, আমার জন্য টকে টানছো? ভাবি, সাবিয়া কি আমার কাছে চকলেট চেয়েছে? হ্যাঁ, তোমার ভাতিজি তোমার কাছে চকলেট চেয়েছে, জিজ্ঞেস করেছে তার জন্য চকলেট আনোনি? হ্যাঁ মামুনি, তোমার জন্য অনেক অনেক চকলেট নিয়ে এসেছি, বুঝি ওটার ভিতরে আছে। ভাবি, ওই লাগেজটা তোমার, নিয়ে যাও। এটা তোমার আর সাবিহার জন্য। সাবিহাকে দাও, এখন আমার কাছে, ওকে পরে কোলে নিও, ঠিক আছে? এখন গিয়ে রেস্ট করে তারপরে ফ্রেশ হয়ে নিয়ে আসো। আর আমি খাবার রেডি করে দিচ্ছি, হ্যাঁ? খেয়ে তারপর তুমি একটু ঘুমিয়ে নাও। অনেক বড় জার্নি করে এসেছো, এখন তোমার রেস্টের খুব দরকার। সত্যি ভাবি, অনেক জার্নি করে এসেছি, অনেকটা রেস্ট দরকার, বুঝেছো? খিদেও পেয়েছে প্রচুর পরিমাণের। মা, তুমি অল্প একটু খাবার নিয়ে আমার রুমে চলে আসো, খেয়ে তারপর একটু ঘুমাতে হবে। আমি তাহলে যাচ্ছি আমার রুমে। এটা বলে সালমান আর এখানে না দাঁড়িয়ে সালমানের যে পার্সোনাল লাগেজটা আছে সেটা নিয়ে সে চলে যায় তার রুমে। রুমে গিয়ে লাগেজটা একপাশে রেখে লাগেজ থেকে টাওয়ালটা বের করে চলে যায় ওয়াশরুমে ফ্রেশ হওয়ার জন্য। ফ্রেশ হয়ে এসে সোজা বিছানার মধ্যে শুয়ে পড়ে। কিছুক্ষণ পর ওর মা খাবার নিয়ে আসে। আস্তে আস্তে পুরো খাবারটুকু সালমানকে খাইয়ে দিয়ে সালমানের মা রুম থেকে বেরিয়ে চলে যায়। সালমানের মা চলে যাওয়ার পর সালমানের ঘুমের দেশে পাড়ি জমায়। রাত 1টার সময় সালমানের ভাইয়া এসে সালমানকে ডেকে তুলে ঘুম থেকে। কিরে, আর কত ঘুমাবি? 8টা বাজতে চললো, এখন ঘুম থেকে ওঠ, বাড়িতে মেহমান এসেছে। এখন আবার কি এসেছে বাড়িতে? কার কথা বলতেছো তুমি? তোর ভাবির বাবা আর বাড়ি থেকে মানুষ এসেছে, বিকেলে চলে এসেছে তুই আসা কিছুক্ষণের মধ্যেই। তুই এসে ঘুমিয়ে পড়েছিলি, তাই আর তোকে ডাক দেওয়া হয়নি। এখন ওরা বসে আছে তোর সাথে দেখা করবে বলে। তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নিচে আয়, বাবা ডাকতেছে। সালমান আর কথা না বাড়িয়ে তার ভাইয়ের কথার পরিবর্তে বলে, ঠিক আছে তুমি যাও, আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে আসতেছি। দেরি করিস না কিন্তু, দেরি করলে বাবা আবার রাগ করবে। ভাইয়ার এই কথাটা বলে এখানে আর দেরি না করে সোজা নিচে চলে যায়। ভাইয়া চলে যাওয়ার পর সালমান আর বিছানার মধ্যে বসে না থেকে সে নিজে ওয়াশরুমে চলে যায়। বেশ কিছুক্ষণ সময় পর ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হয়ে আসে সালমান। নিজের রুমের মধ্যে আর দেরি না করে সোজা নিচে চলে যায়। সালমান, এদিকে আয়। তোর তাহার আঙ্কেল, পারভিন আন্টিও ওরা এসেছে, অনেকক্ষণ হয়েছে এসেছে, তোর সাথে দেখা করবে বলে, ওদের সাথে কথা বল। সালমান কোনো কিছু না বলে তাহার আঙ্কেলের কাছে এগিয়ে যায়। সেখানে গিয়ে ওদেরকে উদ্দেশ্য করে বলে উঠল, আসসালামু আলাইকুম, কেমন আছেন আঙ্কেল আন্টি? আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা, তুমি কেমন আছো? অনেকগুলো বছর ধরে তোমাকে আবার সামনাসামনি দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ ভালো ছিলাম বাবা, এখন আরো ভালো থাকবো যেহেতু তুমি আমাদের মাঝে চলে এসেছো। তুমি নেই, বাড়িটা একেবারে খালি খালি লাগতেছিল আমাদের কাছে। আমরা যখনই আসতাম তখনই বলতাম শুধু তোমার কথা, তুমি কবে আসবে, কিন্তু তোমার বাবা বলতো যে চলে আসবে বলতো, কিন্তু আর তো আসা হয়নি তোমার।
শেষ পর্যন্ত আজকে চলে আসলে তুমি। কি করবো আন্টি বলুন? আমার এখন বাংলাদেশে আসার একটু ইচ্ছা ছিল না। ইনফ্যাক্ট কালকেও আমি জানতাম না যে আজকে আমি বাংলাদেশে আসবো। কালকে রাতে বাবা আমাকে বলতেছে হঠাৎ যে আমি আজকে নাকি বাংলাদেশে আসবো, আসার সব কিছু রেডি। তাই বাবার কথা আর অমান্য করতে পারিনি, তাই বাংলাদেশে আসতেই হলো আমাকে শেষ পর্যন্ত। হ্যাঁ বাবা, বাংলাদেশ থেকে গিয়েছো 5 বছর হয়েছে। 5 বছরের ভেতরে একবার পরিবারের কাছে আসনি। আমাদেরও তো ইচ্ছে হয় আমাদের সন্তানদেরকে সামনে থেকে দেখার, সামনে থেকে বোঝার। 5 বছর হয়েছে তোমাকে তোমার বাবা মা ভাই সবাই দেখেনি সামনাসামনি। সে 5 বছর পর আজকে আবার তোমাকে সামনাসামনি দেখতেছে। সুরভি কোথায়? ওকে দেখতে পাচ্ছি না। ওকে নিয়ে আসোনি তোমরা? ভাবির বাবা মা কিছু বলতে যাবে, ওদের আগে ভাবি নিজে বলে উঠলেন, বাবা, সুরভি সবার সামনে আসতে চাচ্ছে না। সে 5 বছর আগে করা ভুলের জন্য ওনাকে সালমানের সামনে দাঁড়াতে পারবে না, লজ্জায় মাথা নিচু করে রেখেছে। সে কি? আমরা তো সব মেনে নিয়েছি, কিন্তু ও এখন এসব নিয়ে পড়ে আছে কেন? আর ও এখন কোথায় আছে? কার রুমে আছে? এখানে আসার পর থেকে শুধু আমার রুমে গিয়েই বসে আছে, আর কারোর সামনে যায়নি। শুধু মায়ের সাথে দেখা করে চলে গিয়েছে আমার রুমে। সালমান, যা তো গিয়ে তোর ভাইয়ের রুম থেকে ওকে বের করে নিয়ে আয় এখানে। তোদের মধ্যে যে ঝামেলা হয়েছিল এটা মিটিয়ে নে। মেয়েটা কিন্তু আগে থেকে অনেক চেঞ্জ হয়ে গিয়েছে, তুই সামনে গিয়ে দেখলে বুঝতে পারবি অনেকটা। সালমান কোনো কিছু না বলে বাবার কথা মতো ভাইয়ের রুমের দিকে এগিয়ে যেতে থাকে। আস্তে আস্তে কিছুটা হেঁটে আসার পরেই ভাইয়ার রুমে ঢুকে পড়ে সালমান। একবার নক করে। সালমান রুমের মধ্যে ঢুকে দেখতে পায় একটি মেয়ে মাথায় হিজাব পরা। মেয়েটিকে দেখে বোঝা যাচ্ছে মাত্র নামাজ থেকে উঠেছে, নামাজ পড়ে। যখন সালমানের দিকে তাকায় মেয়েটা, তখন সালমানের আর চিনতে বাকি নেই এই মেয়েটা সুরভি। কেমন আছো তুমি? নিচে সবাই বসে আছে, আর তুমি এখানে রুমের মধ্যে একা একা কি করতেছো? নিচে চলো, বাবা বলেছে নিচে যেতে। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? এখানেই ভালো লাগতেছিল আর নামাজ পড়লাম, সে কারণে নিচে যাইনি। কিন্তু ভাবি তো নিচে আমাদেরকে অন্য কিছু বললো, নিচে যাওনি বলে। চলো, সবাই তোমার জন্য অপেক্ষা করতেছে। বাবা আমাকে পাঠিয়েছে তোমাকে নিচে যাওয়ার জন্য নিয়ে যেতে। আপনি যান, আমি রুমের মধ্যে থাকবো, এখন নিচে যেতে চাচ্ছি না। তুমি কি সেই 5 বছর আগের বিষয়টা নিয়ে সত্যি বসে আছো এখনো? দেখো, সেই সময় যা হওয়ার তা হয়ে গিয়েছিল, এখন সেগুলো বাদ দাও। এখন নিচে চলো, সকলে অপেক্ষা করতেছে তোমার জন্য। সুরভি এবার সালমানের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। সালমানের দিকে তাকিয়ে বুঝতে পারে ছেলেটার হাইট 6 ফুট না হলেও অনেকটা কাছাকাছি। দুধের মতো পরিষ্কার গায়ের রং, অসম্ভব রকম মায়া মুখের মধ্যে। প্রথম দেখাই যে কোনো মেয়ে প্রেমে পড়তে বাধ্য হবে। এই প্রথম সুরভি সালমানকে এতটা নিখুঁতভাবে দেখল। সুরভি যখন এইসব ভাবছিল, তখন সালমানের প্রশ্নে সুরভির ধ্যান কাটে। কি হলো, তুমি কথা বলছো না কেন? তোমাকে কিছু জিজ্ঞেস করেছি, নিচে যেতে বলেছে, আমার সাথে চলো। 5 বছর আগে আপনার সাথে আমি যা যা করেছি এত সহজে ভুলে গেলেন কি করে? ওখানে মনে রাখার মতো কিছু ছিল না, বুঝেছো? তুমি ছোট ছিলে, বুঝতে না তখন। তোমার ভিতরে শুধু আবেগে ভরা ছিল। আর তুমি যেরকম অভিনয় করেছিলে সেটা আমার ফ্যামিলি, আমার বাবা ভাইয়া ওরা প্রথমেই ধরতে পেরেছিল। তারপরেও তারা আমাকে কানাডা পাঠিয়েছিল ইচ্ছা করে। ভাইয়া বাবির বিয়ের পর আমাকে কানাডা যেতেই হতো, কিন্তু বাবা আমাকে একটু তাড়াতাড়ি করে কানাডা পাঠিয়ে দিয়েছিল, যেন বিয়েতে আমার জন্য কোনো সমস্যা না হয় ভাইয়ার। সুরভি সালমানের প্রত্যেকটা কথা মনোযোগ সহকারে শোনে। আচ্ছা, অনেক কথা হয়েছে, এখন নিচে চলো। আমাদের জন্য ওরা সকলে নিচে অপেক্ষা করতেছে। এত কিছুর পরও আমার ক্ষমা চাওয়া ছাড়া আর কোনো কিছু করার নেই। আপনি যদি চান আমাকে যে কোনো শাস্তি দিতে পারেন, আমি সেই শাস্তি নিতে প্রস্তুত আছি। তারপরও আপনি আমাকে ক্ষমা করে দিন। তোমাকে না করেছে না এগুলো নিয়ে ভাবতে? আমি তো বলেছি এগুলো আমি এখনো মনে রাখিনি। ওকে, তুমি মাফ চাচ্ছ তো? ওকে, আমি তোমাকে মাফ করে দিয়েছি। এখন চলো নিচে, সকলে অপেক্ষা করতেছে। এটা বলে সালমান আস্তে আস্তে হাঁটতে থাকে। একটু সামনে গিয়ে দেখে পেছনে ফিরে সুরভি আছে কিনা। যখন দেখতে পায় সুরভি ওর পিছু পিছু আসতেছে, তখন আবারও সামনের দিকে তাকিয়ে হাঁটা শুরু করে। ওরা দুজন নিচে আসার পর বাবা প্রথমে সুরভিকে জিজ্ঞেস করলো, এতক্ষণ কি করতেছিলাম আমাদের রুমের মধ্যে? আমরা সকলে এখানে বসে আছি, কিন্তু তুমি নেই। এইখানে এটা কেমন দেখায়? আমি তো ভেবেছি তুমি আমাদের উপর রেখে আছো। না না আঙ্কেল,
আমি আপনাদের উপর রেগে নেই। আমি নামাজ পড়তেছিলাম, সেই কারণেই আসতে দেরি হয়েছে। আচ্ছা ঠিক আছে মামুনি, তুমি এখন আমার পাশে বসো, এখানে এসে বসো। সালমান তুইও বস এখানে। তোকে যে কারণে আমি কানাডা থেকে বাংলাদেশে নিয়ে এসেছি সেই কারণটা তো তোকে জানতে হবে, তাই না? আর সেই কারণটা তুই খুব ভালো করেই জানিস। তারপরও তোকে এখন খোলামেলা হয়ে বলতেছি, তোর জন্য যে মেয়েকে আমরা চয়েস করেছি সেই মেয়েটা আমার আর তাহেরের বন্ধুর মেয়ে। ওকে কালকে আবার আমরা সকলে মিলে দেখতে যাচ্ছি, তুইও যাচ্ছিস আমাদের সাথে। বাবার কথা শুনে সুরভি ভিতরটা কেমন যেন আগুনের মতো জ্বলে উঠল। বাবা, আমি তো এখন বাড়িতে আছি, তাই না? তাহলে এত তাড়াহুড়োর কি আছে? কালকে যেতে হবে কেন? আমি আজকে এসেছি, কিছুদিন রেস্ট করি, একটু ঘোরাফেরা করি, তারপর না হয় এগুলো দেখা যাবে। আমি তোর বিয়ে দিয়ে তারপরেই শান্তিতে থাকবো, না হলে আমার শান্তি নেই। কারণ তুই কখন কি করে ফেলিস আমি তোকে বিশ্বাস করি না। এমনও হতে পারে কিছুদিন যাওয়ার পর তুই হয়তো আমাদেরকে না বলে আবার কানাডায় প্যাক করতে পারিস, বলা তো যায় না। তাই আমি কোনো প্রকারের রিস্ক নিতে চাই না। আমি কালকে বলেছি মানে কালকে যেতে হবে, রেডি হয়ে থাকিস, আমার যেন আবার বলতে না হয়। এটা বলে সালমানের বাবা এবং তাহার চৌধুরী সেখান থেকে উঠে বাইরে চলে যায়। মা, তুমি আমাকে একটু বুঝিয়ে বলো না, আমি তো এখন বাড়িতে আছি, তাই না? তাহলে এত তাড়াহুড়ো কেন বিয়ের জন্য? তুমি একটু বাবাকে বুঝিয়ে বলো, বাবা তোমার কথা শুনবে, আমি শিওর। আমি এই কথা বলতে পারবো না তোর বাবাকে। আমারও তো ইচ্ছে হয় তোর বিয়ে হোক, তোর বউ আসুক, তোর ছেলে মেয়ে হোক। আমি তোর বাবার সাথে একমত, আমি তোর বাবার বিরুদ্ধে যাব না। এখনো তোমরা বিয়ে দিতে পারোনি, এখনই বাচ্চা কাচ্চা নিয়ে তোমাদের প্ল্যান শুরু হয়ে গিয়েছে। এই যে সাবিয়া তো আছে, তাই না? তারপরে তোমরা কেন এত বাচ্চা বাচ্চা করতেছো আমি সেটাই বুঝতে পারছি না। তুই কি কানাডা থেকে গাদা হয়ে ফিরে এসেছিস? সাবিহা আমার মেয়ে, মা। তোর বাচ্চা কাচ্চার কথা বলতেছে, গাদার মতো কথা বলতেছিস। আমি গাধাই তাহলে তুমি কি? গাধার বাই তো গাধাই, তাই না? ভাই কিছু বলতে যাবে তার আগে সালমান এখান থেকে উঠে সোজা রুমে চলে যায়। সালমান চলে যাওয়ার পর মাকে বলল, মা দেখছো, তোমার সামনে আমাকে গাধা বলে চলে গেল, তুমি কিছু বললে না ওকে? তুই ওকে গাধা বলেছিস আর ও বলেছে গাধার ভাই গাধা। ও তো তোকেই গাধা বলেনি, ও নিজেকে গাধা বলেছে। তাহলে তোর শরীরে আসছে কেন? মায়ের কথা শুনে ভাই রাগ করে সেখান থেকে চলে যায়। ভাই চলে যাওয়ার পর ভাবির মা ওরা তিনজন মিলে হাসতে থাকে। এতদিনে আপনাদের ঘরটা পরিপূর্ণ হাসি খুশিতে মেতে উঠেছে ভাবি। এতদিন সালমান ছিল না, সেই জন্য বাড়িটা অনেক ফাঁকা ফাঁকা লাগতেছিল। সত্যি বলতে এখানে এসে তেমন একটা ভালো লাগতো না, আর আজকে কতটা জমজমাট মনে হচ্ছে। ঠিক বলেছেন ভাবি। আগে তো আমাদের এই বাড়িটা সালমান সবসময় জমজমাট করে রাখতো, সারাক্ষণ এটা ওটা সেটা নিয়ে সবাইকে বিরক্ত করত। সালমান চলে যাওয়ার পর বাড়িটা শ্মশানের মতো হয়ে গিয়েছিল, একেবারে স্তব্ধ। তার মধ্যে সাবিহা আসাতে কিছুটা পরিপূর্ণ পেয়েছিল। এখন আবার সালমান আসাতে বাড়িটা পুরোপুরি পূর্ণতা পেয়েছে, হাসি খুশি জমজমাট হয়েছে। আচ্ছা মা, আপনারা কথা বলুন, আমি কিচেনে যাচ্ছি, গিয়ে দেখি ওইদিকে কি অবস্থা। একটু পর তো ওদের সবাইকে আবার খাবার দিতে হবে। তোমাকে একা যেতে হবে না বৌমা, চলো আমিও যাচ্ছি তোমার সাথে। সমস্যা নেই মা, আমি একাই সব কিছু করতে পারবো। আপনি কথা বলুন মায়ের সাথে, আপনারা এখানে গল্প করুন সাবিহাকে নিয়ে। আমি ওইদিকে সব কিছু করে ফেলতেছি, আমি পারবো, আপনাদের আসতে হবে না। সমস্যা নেই, আমরাও আসছি তিনজন মিলে, কিচেনে কাজ করব, কথা বলবো, আড্ডা দিব ওখানে বসে। তোকে একা করতে হবে না, চলুন ভাবি। কিন্তু ভাবি আপনি কিচেনে যাবেন? মায়ের কথা থামিয়ে দিয়ে ভাবির মা বলে উঠলেন, ভাবি আপনি কি আমাকে পর করে দিচ্ছেন, তাই না? নিজের বাড়িতে নিজেই গিয়ে রান্নাবান্না করে খাবো, এটাই তো, তাই না? আমি আপনাদেরকে নিজের মানুষ মনে করি, নিজের বাড়ি মনে করি আপনাদের বাড়িকে। আপনি বুঝি আমাকে পর মনে করেন, তাই না? আরে না না ভাবি, এসব কি বলতেছেন? চলুন যাই, আমরা সকলে মিলে একসাথে আড্ডা দিব আর কাজ করব। চলুন তাহলে যাওয়া যাক। তারপর তারা তিনজন মিলে চলে যায় কিচেনে কাজ করতে। তারা রাতের খাবার রেডি করতে থাকে আর ওদিকে সালমানের রুমে যায় সুরভি। সালমানের রুমের সামনে
গিয়ে দরজায় নক করে। সালমান দরজার মধ্যে না তাকিয়ে মোবাইলের দিকে তাকিয়ে বলল, আসো ভিতরে। সুরভি কোনো কথা না বলে চুপচাপ এসে সালমানের সামনে দাঁড়ায়। সালমান মোবাইল থেকে মাথাটা তুলে দেখতে পায় সুরভিকে চুপচাপ দাঁড়িয়ে আছে সে। সুরভিকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে সালমান জিজ্ঞেস করলো, সুরভি এভাবে দাঁড়িয়ে আছো কেন? কোনো কিছু বলবে? এখানে তো শুধু শুধু আসনি, তাই না? কোনো কাজে অবশ্যই এসেছো। এখানে কি কাজ এসেছো সেটাই বলো, না বললে আমি কি করে জানবো কেন এসেছো? সুরভি কিছুক্ষণ আমতা আমতা করে তারপর জিজ্ঞেস করলো, আপনি কি সত্যি বিয়ে করতে যাচ্ছেন কালকে? কি করবো বলো, বাবা আমাকে কানাডা থেকে আনিয়েছে শুধুমাত্র এই একটা কারণে। আমি এখন কানাডা থেকে আসতে চাইনি কোনোভাবেই, কিন্তু বাবার কারণে আমাকে আসতে হয়েছে কানাডা থেকে। এখন বাংলাদেশে এনে বলতেছে কালকে মেয়ে দেখতে যাব, আর কালকে বিয়ে নয়, কালকে মেয়ে দেখতে যাব বলেছে বাবা। আমাকে বলেছে যদি মেয়ে পছন্দ হয় তাহলে বিয়ে হবে, আর না হলে আরও অন্য মেয়ে আছে ওদেরকে দেখতে যাবে। আর যদি কালকে আপনার ওই মেয়েকে পছন্দ হয়ে যায়, তাহলে কি কালকে সাথে সাথে বিয়ে করে নিয়ে আসবেন, তাই না? সুরভির কথা সালমান কিছুতেই বুঝে উঠতে পারতেছে না, কারণ হঠাৎ সুরভি এসে সালমানকে এই বিষয় নিয়ে প্রশ্ন করতেছে। সালমান সেগুলো চিন্তা ভাবনা বাদ দিয়ে উত্তর দিল, যদিও পছন্দ হয় তাহলে তো আর কালকে বিয়ে হয়ে যাবে না, তাই না? বিয়ে হতে তো অনেক দেরি। আর যদি বাবা জোর করে তাহলে কালকে না হলেও হয়তো সপ্তাহখানে কিংবা 15 থেকে 20 দিনের ভিতরে হয়ে যাবে এরকম। তুমি এসব কিছু জিজ্ঞেস করছো কেন? বিয়ে খেতে যাচ্ছ? সালমানের কথাটাই সুরভি অনেকটা কষ্ট পায়, কিন্তু সেটা বাহিরে প্রকাশ করে না সালমানের সামনে। সুরভি কোনো কিছু না বলে সেখান থেকে চলে যেতেই যাচ্ছিল। ঠিক দরজার সামনে গিয়ে আবারও দাঁড়িয়ে ঘুরে সালমানের দিকে সালমানকে উদ্দেশ্য করে বলল, বিয়েটা কি না করলে হয় না? সালমান কিছুটা সন্দেহ নিয়ে সুরভিকে সাহস করে একটা প্রশ্ন করে বসে, পছন্দ করো আমায়? সুরভি কিছুক্ষণ চুপ করে থেকে সেখান থেকে চলে যায়। সুরভি চলে যাওয়ার পর সালমান নিজের দিকে তাকিয়ে আয়নার সামনে গিয়ে নিজেই নিজের সাথে কথা বলতে লাগলো। যে মেয়েটা এতদিন আমার সাথে একবারও কথা বলেনি, এই 5 বছরে সেই মেয়েটা কি করে আমাকে ভালোবাসে? আর বিশেষ করে ওই দিন তো ওর জন্যই আমি দেশ ছেড়েছিলাম এত তাড়াতাড়ি। তাহলে ও এখন কি যাচ্ছে? আমি তো কিছু বুঝতে পারছি না। ওর কথা একটু সন্দেহ হয়েছিল, সেজন্য আমি সরাসরি ওকে প্রশ্ন করে বসি। রাত 9:30 সকলকে খাবার খাওয়ার জন্য নিচে ডেকে নিয়ে যায় ভাবি। সকলে একসাথে বসে যখন খাবার খাচ্ছিল তখন সালমান তার বাবাকে বলে উঠল, বাবা, আমরা কি মেয়েটাকে দেখতে পড়ে যেতে পারি? না মানে কালকে না গেলে কি হয় না? আমি তো মাত্র দেশে এসেছি আজকে, আমাকে একটু সময় দাও, আমি নিজেকে একটু গুছিয়ে নিই, এইখানে এই পরিবেশে একটু মানিয়ে নিই, তারপর না হয় সব কিছু নিয়ে ভাবা যাবে। সালমানের বাবা সালমানের দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর সালমানের দিকে তাকিয়ে সালমানকে জিজ্ঞেস করলো, তোমার মাথায় কিসের প্ল্যান চলতেছে? আমাকে খুলে বলো, কি করতে চাচ্ছ তুমি? আমাকে খুলে বলো। বাবা, আমার মাথায় কোনো প্ল্যান নেই, আর আমি কোনো কিছুই করতে চাচ্ছি না। আমি আজকে মাত্র কানাডা থেকে এসেছি, কালকে মেয়ে দেখতে যাবো। এটা খুব বেশি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না? দেখো, আমি তো আর এখন এখান থেকে চলে যাচ্ছি না, তাই না? আমি এখানে আছি, তাই যখন ইচ্ছা তখন আমরা যেতে পারি মেয়ে দেখতে। আমি শুধু তোমার কাছে একটু সময় চাচ্ছি কালকের দিনটা ছাড়া। বাবা কিছু বলতে যাবে তার আগে ভাইয়া বলে উঠল, বাবা, একবার চিন্তা করে দেখো, তোমাকে কথা দিয়ে ও যদি আবার কানাডায় ফিরে যায় তাহলে কি হবে? তুমি ওকে সময় দিবে 10 দিন, 15 দিন, 20 দিন কিংবা 1 মাস। এর মধ্যে যদি সে আবার কানাডায় ফিরে যায় তাহলে তো তুমি আর কখনো ওকে ধরতে পারবে না। আমরা কালকে মেয়ে দেখতে যাই, কোনো নড়চড় হবে না বাবা, বলে দাও ওকে। আমার মনে হয় ও এটাই প্ল্যান করতেছে। সালমান তার ভাইয়ার কথা শুনে তার ভাইয়ার দিকে রাগীভাবে তাকায়। সালমানকে এইভাবে তাকাতে দেখে তার ভাইয়া সুন্দর করে দাঁত বের করে একটা হাসি দেয়। সালমান তার ভাইয়ার দিকে তাকিয়ে মনে মনে বলতে লাগলো, এখন আর আমার হাতে কিছু নেই, তোমাদেরকে কিছু করতে হবে না, সমস্যা নেই, আগাও। আমি চেয়েছিলাম ঠান্ডা মাথায় সব কিছু হ্যান্ডেল করতে, কিন্তু তুমি দিলে না ভাইয়া। সমস্যা তোমাদেরই হবে, বিশেষ করে তোমার বাবার আর আঙ্কেলের। তখন তোমরা কী করো আমিও দেখব, তখন তোমাদের কাহিনী দেখে আমি হাসবো। সালমান মনে মনে এই কথাগুলো ভেবে তারপর ভাইয়ার দিকে তাকে দাঁত বের করে সেও হাসে। এটা দেখে সালমানের ভাই সে নিজের মনে মনে ভাবতে লাগলো, সালমান এইভাবে হাসছে কেন? তার মানে সালমান কি কোনো না কোনো একটা প্ল্যান করছে, তাই না? কিন্তু কি প্ল্যান করতে পারে সে, যেটা আমি বুঝতে পারতেছি না। আমি বলেছি কালকে মেয়ে দেখতে যাব, মানে কালকেই যাব। আমার কথার আর কোনো নড়চড় হবে না সালমান। তুমি কালকে মেয়ে দেখতে যাবে, সো রেডি হয়ে থেকো কালকে। আচ্ছা ঠিক আছে বাবা, তোমার কথা মতোই আমি যাব, তোমাকে আর কোনো কিছু বলতে হবে না।
আমাকে নিয়ে টেনশন করতে হবে না, আমি কালকে ঠিক টাইমেই রেডি হয়ে থাকবো। সালমান এইটা বলে সেখান থেকে খাবার শেষ করে হাত ধুয়ে চলে যায় তার রুমে। সালমানের যাওয়ার দিকে সুরভি এক ধ্যানে তাকিয়ে থাকে। এতক্ষণ ওদের মধ্যে সব কিছুই শুনতে ছিল সুরভি, কিন্তু কোনো কথাই বলেনি। এখনও কোনো কথা বলেনি, চুপচাপ অর্ধেক খাওয়া প্লেটটা সেখানে রেখে চলে যাচ্ছিল। সুরভি মামনি, খাবার রেখে চলে যাচ্ছ কেন? তুমি তো কিছুই খেলে না, শুধু চুপচাপ বসে থেকেছো। তুমি কি অসুস্থ? না আঙ্কেল, আমি একদম ঠিক আছি। আর খাবার খেতে ইচ্ছে করছিল না। আমি আপুকে বলেছিলাম, তারপরও আপু আমাকে জোর করে এনে এখানে বসিয়েছে। খিদে ছিল না আমার, তারপরে এখানে এসে বসেছি। আমি রুমে যাচ্ছি আঙ্কেল, আপনারা খান। তাই বলে কিছুই খাবেন না সুরভি? তুমি এত বড় রাত না খেয়ে থাকলে তো শরীর খারাপ করবে। আন্টি, আমি খেয়েছি অল্প করে, আমার পেট ভরা, সেজন্য আর খেতে পারিনি। আপনারা খান, আমি রুমে যাচ্ছি আন্টি। এটা বলে সুরভি এখানে না দাঁড়িয়ে সোজা চলে যায় তার রুমে। রুমে গিয়ে নিজের বিছানায় শুয়ে মনে মনে ভাবতে লাগলো, হয়তো কালকে সালমান অন্য কারো হয়ে যাবে। আমি আটকাবো কি করে ওকে? আমাকে যেভাবে হোক ওকে আটকাতে হবে, কিন্তু কি করে আটকাবো? সালমান কি আমার কথা শুনবে? কেন শুনবে? সে আমার কথা 5 বছর আগে। আমি তো ওর সাথে এরকম বাজে একটা কাজ করেছিলাম, জঘন্য কাজ। তাহলে আজকে সে আমার কথা কেন শুনতে যাবে? না, তারপরও আমাকে চেষ্টা করতে হবে। আমি চেষ্টার কোনো কমতি রাখবো না। আমার সালমানকে চাই, আমার যে কোনোভাবেই হোক ওকে আমার চাই, মানে চাই। আমি সালমানকে অন্য কারো হতে দেব না, আমি বেঁচে থাকতে না। এটা বলে সুরভি নিজের চোখের পানিগুলো মুছে তারপর রুম থেকে বেরিয়ে সালমানের রুমের দিকে যেতে থাকে। আজকে সালমানের রুমের সামনে এসে নক না করে দরজা খোলা ছিল, ঢুকে গিয়েছে। সালমান মাত্র ফ্রেশ হয়ে 2 কোয়ার্টার প্যান্ট পরে ওয়াশরুম থেকে বের হয়ে বিছানায় আসে। তখনই ওর চোখ যায় সুরভির দিকে। এত রাতেই সুরভিকে নিজের ঘরে দেখে কিছুটা অবাক হয় সালমান। সুরভি, তুমি এত রাতে আমার রুমে কি করতেছো? কেউ যদি দেখে ফেলে তাহলে কিভাবে, বুঝতে পারছো? তুমি এখন কেন এসেছো আমার রুমে? আপনার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, সেগুলো এখন না বললে হয়তো আর কোনোদিন বলতে পারবো না। আপনার কাছে কি সময় হবে আমার কথাগুলো শোনার মতো? কিন্তু এত রাতে কেন? তুমি তো আমাকে দিনের বেলায় বলতে পারতে, কিংবা কালকে সকালেও বললে তো সমস্যা কি? এত রাতে এখন যদি কেউ দেখে ফেলে আমাদেরকে এই এক গড়ের মধ্যে এত রাতে, তাহলে কি ভাববে? ভাবতে পারতেছো? সুরভি কোনো কিছু না বলে তার ফোনটা হাতে নিয়ে কাকে যেন কল দেয়। বেশ কিছুক্ষণ সময় রিং হওয়ার পর সুরভি বলতে থাকলো, আপু, আমি একটু সালমানের রুমে এসেছি। ওনার সাথে আমার কিছু ইম্পর্ট্যান্ট কথা আছে, সেগুলো বলেই আমি আমার রুমে চলে যাব। এর আগে যেন আমার রুমে কেউ আসতে না পারে, সেই দায়িত্ব তোমার। আমি তোমাকে বলে সালমানের রুমে এসেছি। ওই পাশ থেকে ভাবি কোনো কিছু বলার আগে সুরভি ফোন কেটে দেয়। তারপর গিয়ে সালমানের রুমের দরজাটা বন্ধ করে দিয়ে আসে। সুরভি এসে বিছানার মধ্যে বসে। আচ্ছা, এখন বলো তুমি কি বলতে চাচ্ছ? তোমার কেমন ইম্পর্ট্যান্ট কথা যার জন্য তুমি এখন এই অসময়ে আমার রুমে এসেছো? আমার আপনাকে বলার মতো অনেক জমানো কথা আছে। আপনি ওই চেয়ারটার মধ্যে বসুন, নয়তো বিছানার মধ্যে বসতে পারেন। দাঁড়িয়ে থাকতে কষ্ট হবে আপনার। আপনি বসুন, আমি বলতেছি। সালমান পিছনে তাকিয়ে দেখতে পায় একটা চেয়ার। তারপর চেয়ারটা টেনে কিছুটা সামনে এসে বসে সুরভি সালমানকে বসতে দেখে বলতে শুরু করলো, আপনাকে তো আমার জন্যই বাড়ি থেকে বের হতে হয়েছিল। কোনো কিছু না করেও আপনাকে আমার জন্য ফ্যামিলি থেকে দূরে থাকতে হয়েছে। আপনি যেদিন চলে গিয়েছিলেন সেই দিন আমাকে বাড়ি থেকে খুব বকাঝোকা করেছিল। তারপর আপুর ভাইয়ার বিয়ে হয়। বিয়ের কিছুদিন পরে আমি সবাইকে সব কিছু বলেছিলাম। তখন আঙ্কেল আন্টি আমাকে ক্ষমা করে দিয়েছিল। আঙ্কেল বলেছিল উনি আগে থেকে সব কিছু বুঝতে পেরেছিলেন। ওই দিন থেকে আজ পর্যন্ত আমার ভিতরে যতটুকু অনুশোচনা হয়েছে তা ভুলে বোঝাতে পারবো না। ওই দিনের পর থেকে আপনার ব্যাপারে সব খোঁজ খবর নিতে থাকি। আপনার সব খবরাখবর রাখি আন্টির আর আপুর কাছ থেকে। ওইসব করতে করতে কখন যে আপনাকে ভালোবেসে ফেললাম আমি নিজেও বুঝতে পারিনি। যখন বুঝতে পারলাম তখন অনেকটা দেরি হয়ে গিয়েছিল। এই কথাগুলো আপনাকে কখনো বলতাম না, কিন্তু আজকে আর না বলে থাকতে পারলাম না। সেজন্য
আমাকে বলতেই হলো। আমি শুধু এইটুকুই বলবো যে আমাকে একটু সুযোগ দিন, বাকিটা আপনার সিদ্ধান্ত। এতক্ষণ ধরে সুরভির প্রত্যেকটা কথা সালমান খুব মনোযোগ সহকারে শোনে। সুরভির কথা যখন শেষ হয় তখন সালমান চুপ করেই থাকে। সালমানকে চুপ করে থাকতে দেখে সুরভি বলে উঠল, কি হলো, আপনি কিছু বলতেছেন না কেন? আপনি কি কোনো কিছু বলবেন না? আপনার কি এখানে কোনো কিছু বলার নেই? আমি এতগুলো কথা বললাম। এখন আমাকে কি করতে হবে? কি করতে বলতেছো তুমি আমায়? আমি বলবো কেন আপনাকে? কি করতে হবে আপনি খুব ভালো করেই জানেন। আপনাকে কি করতে হবে? আপনি কি বাচ্চা যে আপনাকে বলে করাতে হবে? আমি মনে করি আপনি খুব ভালো করে বুঝেছেন, জানেন এখন আপনাকে কি করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি এখন তাহলে কালকে ওদেরকে না করে দেব যে আমি এই বিয়ে করতে পারবো না, তাই তো? না না, এটা বললে শুনবে না ওরা। কালকে মেয়েদের যেতে হবে, ওইখানে যাওয়ার পর সেই মেয়েকে দেখে বলতে হবে যে আমার মেয়েকে পছন্দ হয়নি, আমি এই বিয়ে করব না। তখন যদি বাবা আমাকে কিছুটা রাজি করাতে পারি। আপনি যা ইচ্ছা করেন, কিন্তু যেভাবে হোক এইটা আটকান আপনি। আমি বলে দিচ্ছি, যদি আপনি কালকে এটা আটকাতে না পারেন তাহলে কিন্তু আমি কিছু একটা করে ফেলবো। এইটুকুনি মেয়ে দেখে চলে গেলাম কানাডায়, এখন এত বড় বড় কথা মুখ দিয়ে কী করে বের হচ্ছে তোমার? সুরভি কিছু বলতে যাবে তার আগে ভাবি বাইরে এসে দরজায় ধাক্কাতে থাকে। সালমান, দরজা খোলো, তাড়াতাড়ি দরজা খোলো, কেউ এসে পড়ার আগে। সুরভি বিছানা থেকে উঠে গিয়ে দরজা খুলে দেয় লেট না করে। সুরভি দরজা খোলার সাথে সাথে ভাবি আর কোনো কিছু না বলে তাড়াতাড়ি রুমের মধ্যে ঢুকে পড়ে। রুমের মধ্যে ঢুকে সালমানকে চেয়ারে বসে থাকতে দেখে বলে উঠল, তুই কথা বলা শেষ করে ফোন রেখে দিলি কেন? আমি কিছু বলতে চেয়েছিলাম সেটা তোর খেয়াল ছিল না? আমার কথা শেষ করার আগেই তুই ফোন কেটে দিলি কেন? শেষ কোথায়? আমাকে তো তুই কিছুই বলতে দিসনি। তোর কি এমন ইম্পর্টেন্ট কথা যার জন্য তুই এত রাতে সালমানের ঘরে আসলি? এত রাতে বাড়ির কেউ যদি তোদেরকে এক ঘরে দেখে ফেলতো তাহলে কি হতো বুঝতে পারছিস? ভাবির কথা শুনে সুরভি চুপ করে একপাশে দাঁড়িয়ে থাকে মাথা নিচু করে। সালমান চেয়ার থেকে উঠে এসে ভাবিকে বলল, ভাবি বসো এখানে, আমি তোমাকে খুলে বলতেছি সব কিছু। আর মাথা গরম করো না, মাথা গরম করে কি হবে? ও ছোটো মানুষ, ভুল করেছে। এখন এখানে বসো, আমি তোমাকে বলতেছি। না না সালমান, তুমি বলো। আমি এতক্ষণ আসতে পারিনি, সাদিয়াকে ঘুম পাড়াচ্ছিলাম, সেই কারণে সাদিয়াকে ঘুম পাড়িয়ে রেখে এসেছি। তুমি তাড়াতাড়ি বলো, আমাকে আবার যেতেও হবে। এখন কথা হচ্ছে কালকে মেয়ে দেখতে গিয়ে মেয়েকে না করে দিয়ে আসতে হবে, এটা তোমার বোনের কথা। মানে তোমার বোন চাচ্ছে আমি যেন এই বিয়েটা না করি। এই মেয়ের সাথে সুরভির কি সম্পর্ক? ও কেন এই মেয়েকে তোমার বউ হিসেবে মানতে চাচ্ছে না? আর এই বিয়ে করলে ওর কি সমস্যা এটা বলো? আরে ভাবি, শুধু এই বিয়ে নয়, অন্য কোনো মেয়েকে বিয়ে করি সেটাও চায় না। ভাবি এবার সালমানের দিকে তাকিয়ে তারপর সুরভির দিকে তাকায়, আবারও সালমানের দিকে তাকিয়ে সালমানকে জিজ্ঞেস করলো, সালমান, তোমাদের মধ্যে এইসব কবে থেকে চলছে? তোমার সাথে আমার এত কথা হতো, তারপরেও তুমি আমাকে একদিনও বলোনি তোমাদের সম্পর্কের কথা। আমি কি এতটাই পর ছিলাম তোমাদের কাছ থেকে? আর তুই সুরভি, তুই আমাকে একবারও বলিসনি? আরে ভাবি, তুমি ভুল বুঝতেছো, আমাদের মধ্যে কোনো সম্পর্ক ছিল না, ইনফ্যাক্ট এখনও নেই। তোমার বোন নাকি 5 বছর ধরে আমাকে ভালোবেসে আসতেছে, সেই কারণে ও আমার কাছে আবদার করেছে যেন অন্য কোনো মেয়েকে বিয়ে না করি। এটাই আমি তোমাকে বলতেছি। ও তাহলে এই ব্যাপার, এই জন্যই এত বছর ধরে আমার কাছ থেকে সালমানের ব্যাপারে সব ইনফরমেশন খুঁজে বের করতি। আমিও এতটা গাধা এই 5 বছর সময়ের মধ্যে আমি নিজেও ধরতে পারিনি তোর মনের ভিতরে চলা চিন্তাগুলো। আমি কত বড় গাধা! বড় বোন হয়ে ছোট বোন কি করতেছে না করতেছে এইসবের কিছুই আমি টের পাইনি। এখন তাহলে তোমরা কি করতে চাচ্ছ? আমি আর কি চাইবো, তোমার বোন যেটা চায় সেটাই। তুমি বাবাকে রাজি করাবে, বাবা আমার কথা একটুও শুনবে না। ভাই, আমাকে কেন শুধু শুধু বলির পাঠা বানাচ্ছ? বাবার সামনে আমিও তো কথা বলতে পারি না। বাবাকে তোমরা ভয় পাও, আমিও তো ভয় পাই, তাই না? তোমার ভাইয়াকে বলো, তোমার ভাইয়া সব কিছু ঠিক করে দেবে। না ভাবি, ভাইয়া আরো বড় গাধা। ভাইয়া কখনই বাবার সামনে গিয়ে কথা বলতে পারে না ঠিক মতো এইসব বিষয়ে। আর আমি যদি বলি, এটা তো কখনই বাবাকে গিয়ে বলবে না। দেখো না তুমি আমার সাথে কি করে সারাক্ষণ ঝগড়া করে। তাহলে এখন কি করতে বলতেছো? আমি গিয়ে বাবার সাথে কথা বলি সব কিছু ঠিক করার জন্য? তুমি ছাড়া আর কি আছে যে এইসব নিয়ে কথা বলবে বাবার সামনে? আমি তো বলতে পারতাম, কিন্তু আমি বললে এটা বেয়াদবির মতো দেখায় না। আচ্ছা ঠিক আছে, এখন চিন্তামুক্ত হও, আমি বাবার সাথে এইসব নিয়ে কথা বলবো, চিন্তা করো না। তাহলে কালকে যাও ওখানে যাওয়ার পরে সব কিছু দেখা যাবে।
ওইখানে না গিয়ে তো কোনো কিছু করা যাবে না। আগে ওখানে যাই, তারপরে সব কিছু দেখা যাবে। এতক্ষণ ওদের মধ্যে এত কথার মাঝখানেও সুরভি একটা কথাও বলেনি, চুপচাপ দাঁড়িয়েছিল মাথা নিচু দিয়ে ঘরের একটা সাইডে। ভাবি আর সালমানের কথা বলা শেষ হওয়ার পর ভাবি সুরভির কাছে এসে বলল, চল তাহলে যাওয়া যাক এখন এই ঘর থেকে। কালকের এটা কালকে দেখা যাবে, এখন আর কিছু করতে হবে না। সালমান, তুমি ঘুমাও, আমি সুরভিকে নিয়ে যাচ্ছি ওর রুমে। ভাবি এটা বলে সুরভির হাত ধরে নিয়ে চলে যাচ্ছিল সালমানের রুম থেকে। ওরা দরজার কাছে যাওয়ার পর সালমান ভাবিকে বলে উঠল, ওকে তুমি আমার রুমের মধ্যে নিয়ে বকো না। তোমাকে এসব নিয়ে চিন্তা করতে হবে না, তুমি ঘুমাও, আমি ওকে বকবো না। ওকে ওর রুমে দিয়ে চলে যাবো আমার রুমে। না বকলে তো ভালো, ঠিক আছে। ভাবি আর কোনো কথা না বলে সালমানের রুম থেকে বেরিয়ে চলে যায়। সালমান দরজার বাইরে মাথাটা দিয়ে দেখে ওরা সুরভির রুমে ঢুকতেছে। ওরা যখন সুরভির রুমে ঢুকে যায় তখনই সালমান ভেতর থেকে দরজাটা বন্ধ করে দেয়। দরজাটা বন্ধ করে দিয়ে বিছানার মধ্যে বসে ল্যাপটপে কিছু একটা করতে থাকে। ভাবি সুরভির রুমের মধ্যে ঢুকে দরজাটা ব্লক করে তারপর বিছানার কাছে সুরভিকে নিয়ে বসায়। সুরভিকে বসিয়ে ভাবি একটা চেয়ার টেনে সুরভির সামনে বসে। তারপর সুরভিকে জিজ্ঞেস করে, সুরভি, আমি এখন যা যা জিজ্ঞেস করবো সব সত্যি সত্যি অ্যান্সার দিবি। একটা কথাও যদি মিথ্যা অ্যান্সার দিয়েছিস তাহলে পরবর্তীতে যদি এটা আমার কানে আসে খুব খারাপ হবে। সুরভি এবার মাথা নিচে থেকে উপরে তুলে ভাবির মুখের দিকে তাকায়। তোদের দুজনের মধ্যে কি আগে থেকে কোনো সম্পর্ক ছিল? মানে গত 5 বছর ধরে সালমান দেশের বাইরে কানাডায় থাকে, ওই সময় কি তোদের মধ্যে কোনো যোগাযোগ কিংবা কোনো সম্পর্ক ছিল যেটা এখনো পর্যন্ত বহমান করে নিয়ে এসেছিস তোরা? না আপু, আমাদের মধ্যে তেমন কোনো সম্পর্ক ছিল না। গত 5 বছরে আমাদের মধ্যে কোনো যোগাযোগ হয়নি, একবারও কথা হয়নি আমাদের মধ্যে। বিশ্বাস করো, এই 5 বছরে প্রথমবার আমাদের মধ্যে কথা হয়েছে সামনাসামনি। আচ্ছা, তুই কি সত্যিই সালমানকে ভালোবাসিস নাকি আগের মতো এবারও রিভেঞ্জ নিতে চাচ্ছিস? দেখ, যদি তুই এই মতলব নিয়ে আসিস তাহলে বলবো যে তুই যেমন আমার বোন, সালমানও কিন্তু আমার দেবর। সে কিন্তু আমার ভাইয়ের সমান, আমার ভাই বলতে পারিস। আমার ভাইয়ের সাথে যে খারাপ করবে তাকে অবশ্যই আমি ছেড়ে দেবো না, হোক সে আমার বোন কিংবা অন্য কেউ। আই ডোন্ট কেয়ার। আপু, আমাকে কি দেখে তোমার এসব মনে হয়? আপু, আমি আগে অনেক খারাপ ছিলাম, অনেক অহংকারী, বদমেজাজি ছিলাম, সেই আমিও স্বীকার করি। কিন্তু গত 5 বছরে কি তোমরা আমার মধ্যে কোনো পরিবর্তন দেখতে পাওনি? দেখ, আমার বিশ্বাস তুই আগে থেকে অনেক পরিবর্তন হয়েছিস, কারণ সেটা তোকে আমরা সামনাসামনি দেখেই বুঝতে পারছি। এই 5 বছরে তোর মধ্যে অনেক চেঞ্জ হয়েছে, সেটা আমরা লক্ষ্য করেছি। কিন্তু তারপরেও আমি তোকে এই কথাগুলো বললাম, তুই নেগেটিভ মাইন্ডে নিস না। আমি তোর ভালোর জন্য এবং সকলের ভালোর জন্যই, সালমানের ভালোর জন্যই বলছি। আমি তোদের দুজনকে সাহায্য করব এক হওয়ার জন্য, চিন্তা করিস না। আমি বাবার কাছে কথা বলবো সব কিছু নিয়ে। সুরভি কোনো কিছু না বলে সে দৌড়ে এসে ভাবিকে জড়িয়ে ধরে। ভাবিকে জড়িয়ে ধরে কিছুক্ষণ কান্না করে, তারপর ভাবিকে জড়িয়ে ধরে রেখে বলতে লাগলো, আপু, ওই দিন যদি ওই ঘটনাটা না ঘটতো তাহলে হয়তো আমি এখন আগের মতোই থাকতাম। ওই দিনের ওই ঘটনাটা আমার জীবন বদলে দিয়েছে। কিভাবে মানুষের উপকার করতে হয়, মানুষের কাছাকাছি থাকতে হয়, মানুষকে ভালোবাসতে হয়, এটা আমাকে শিখিয়েছে। আমি সত্যি সালমানকে ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। ওকে ছাড়া আমি কোনো কিছুই কল্পনা করতে পারি না। ভাবি সুরভির মাথায় হাত বুলিয়ে দেয়। আর কোনো কিছু বলতে হবে না, ঘুমিয়ে পড় এখন। তোর ভাই রুমে হয়তো অপেক্ষা করতেছে আমার জন্য। এসব নিয়ে কোনো রকমের দুশ্চিন্তা করবি না। আপু আছে, আপু সব কিছু দেখে নেবে, চিন্তা করিস না। ঘুমিয়ে পড়, অনেক রাত হয়েছে। আমি তাহলে যাচ্ছি এখন। এটা বলে আপু সুরভিকে ওর বিছানা ঠিক করে বিছানার মধ্যে শুইয়ে দিয়ে কাঁথাটা সুরভির ওপর দিয়ে রুম থেকে বেরিয়ে চলে যায়। সকালবেলা সকলেই ঘুম থেকে উঠে টেবিলের মধ্যে বসে নাস্তা করার জন্য। নাস্তা করার মাঝখানে বাবা বলে উঠলেন, তাহার তোকে বাড়িতে যেতে হবে না, তোর আর আমার পাঞ্জাবি তো একই সাইজের, তাই না? তুই গোসল করে আমার পাঞ্জাবি পরে নে, অযথা বাড়িতে যাওয়ার দরকার নেই। কিন্তু আমি চেয়েছিলাম বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে তারপর ওইখানে গিয়ে একেবারে আমরা দেখা করতে। ভাই, আপনার বন্ধু যখন বলেছে এখন ফ্রেশ হয়ে নিতে বাড়ি যাওয়ার দরকার নেই, এখানে ফ্রেশ হয়ে নে, শুধু শুধু কষ্ট করে বাড়িতে যাওয়ার দরকার নেই, তাই না ভাবি? কিন্তু ভাবি, মা, বাড়িতে যাওয়ার দরকার নেই। বাবা যেহেতু না করতেছে বাড়িতে যেও না। একবার এখান থেকে বাড়িতে যাবে,
এতটুকু দূরে কষ্ট করে তারপরে আবার ওইখানে যাবে, এত প্যারা নেওয়ার দরকার নেই। এর চেয়ে ভালো একসাথে সকলে মিলে এখান থেকে বেরিয়ে পড়বো। আচ্ছা ঠিক আছে, তাহলে আর বাড়িতে যাচ্ছি না আমরা। এখন সকলে খাওয়ায় মনোযোগ দাও। আর সালমান কোথায়? সালমানকে দেখতে পাচ্ছি না কেন? সালমান এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে ভাই। কানাডা থেকে এসেছে তো, ওইখানে আর এইখানে দিন রাত তো বিশাল তফাৎ। রাতে মনে হয় সন্ধ্যার দিকে ঘুম হয়নি, সেই কারণে এখনো ঘুমাচ্ছে। হ্যাঁ মা, এই জন্য আমি আর সালমানকে ডাক দিইনি। ওর খাবারটা আমি আলাদা রেখে দিয়েছি। ও ঘুম থেকে উঠলে তারপর গরম করে ওকে দেবো। একটু পর আমরা বের হব বাড়ি থেকে, সকলে মিলে ওইখানে যাওয়ার জন্য। সালমান আর কখন ঘুম থেকে উঠবে? সুবর্ণা বৌমা, তুমি খাবার শেষ করে ওকে ডেকে তোলো ঘুম থেকে, না হলে ওর জন্য আমাদের অনেক দেরি হয়ে যাবে। ওখানে যাব, বন্ধু বলেছে ওইখানে গিয়ে খাওয়া দাওয়া করার জন্য দুপুরে। যদি ওইখানে গিয়ে খাওয়া দাওয়া না করি তাহলে ও অনেক রাগ করবে, তাই না রে তাহার? হ্যাঁ, ও একটু এরকমই টাইপের। ও যেটা বলে সেটাই করে ছাড়ে। ঠিক আছে বাবা, আমি খেয়ে এখনই গিয়ে সালমানকে ঘুম থেকে ডেকে তুলতেছি। মা ওদের কথা বলার মাঝখানে বলে উঠল, বৌমা তুমি আস্তে আস্তে খাও, আমার খাওয়া শেষ। আমি গিয়ে সালমানকে ঘুম থেকে ডেকে তুলতেছি। মা, আমার তো খাওয়া প্রায় শেষের দিকেই ছিল। আমি তো যেতেই পারতাম সালমানকে ডেকে তোলার জন্য। আপনি শুধু শুধু কষ্ট করতে গেলেন কেন? সমস্যা নেই, তুমি আস্তে আস্তে খাও বৌমা। এটা বলে মা সেখান থেকে উঠে চলে যায় সালমানের রুমে। সালমানের রুমের দরজা খোলা ছিল, সে কারণে সালমানের রুমে ঢুকতে কষ্ট হয়নি। সালমানের রুমে ঢুকে সালমানের কাছে গিয়ে সালমানকে ডেকে বলল, সালমান বাবা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠ, তোর বাবা আঙ্কেল সকলে বসে আছে তোর জন্য। ওরা সকালে খেয়ে নিয়েছে, তুই গিয়ে খাবার খেয়ে ফ্রেশ হওয়ার পর আমরা সকলে বের হব। উঠ বাবা তাড়াতাড়ি, দেরি করিস না, দেরি করলে তোর বাবা আবার রাগ দেখাবে। মা, এত সকালে শুধু শুধু কেন আমায় রেখে তুলতেছো? আমি তো প্রত্যেক দিন 8টার সময় উঠে যাই, তাহলে এত সকালে কেন ডাকতেছো আমায়? সালমান বাবা ঘড়ির দিকে তাকিয়ে দেখ, 9:30 বাজতেছে। আমাদের অলরেডি নিচে সবার ব্রেকফাস্ট করা শেষ হয়ে গিয়েছে। তুই গিয়ে ব্রেকফাস্ট করে রেডি হওয়ার পর আমরা সকলে বের হব। তোর জন্য যদি দেরি হয় তাহলে কিন্তু তোর বাবা সত্যি রেগে যাবে। সালমান এবার ওর বালিশের কাছ থেকে মোবাইলটা হাতে নিয়ে টাইম দেখলো, সত্যি 9:30 উপরে বাজে। সে তাড়াতাড়ি করে বিছানা থেকে উঠে বসে তার মাকে বলল, আসলে মা, ওইখানে আর এইখানে তো রাত দিনের অনেক তফাৎ, সে কারণে ভেবেছিলাম এখনো অনেক সকাল। হ্যাঁ, আমি সেটাই বুঝতে পেরেছি। তোকে আর কোনো কিছুতেই বলতে হবে না। তুই গিয়ে এখন ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে আস। তোর বাবা আঙ্কেল আন্টি ভাইয়া ওরা সকলেই হয়তো ফ্রেশ হয়ে রেডি হয়ে গিয়েছে। তুই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে আস। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি এখনই ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে আসতেছি একেবারে। সালমানের কথার পরিবর্তে সালমানের মা আর কোনো কিছু না বলে সালমানের রুম থেকে বেরিয়ে সোজা নিচে চলে আসে। নিচে আসার পর দেখতে পাই টেবিলের সকলেই সবার রুমে চলে যায় খাওয়া শেষ করে। সালমানের জন্য একটা প্লেটের মধ্যে সব কিছু রাখা আছে। ভাবি খাবার খেয়ে চলে যাওয়ার সময় সালমানের জন্য এই খাবারটা এখানে সাজিয়ে রেখে গেছে, যেন মাকে কষ্ট করতে না হয়। কিছুক্ষণের মধ্যেই সালমান একেবারে রেডি হয়, ফ্রেশ হয়ে নিচে আসে। সালমানকে দেখে সালমানের মা জিজ্ঞেস করলো, কিরে বাবা, এত তাড়াতাড়ি তুই ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে চলে আসলি যে? আগে তো তোর অনেক সময় লাগতো রেডি হয়ে নিচে আসতে, তাহলে আজকে এত তাড়াতাড়ি কি করে আসলি? কানাডা গিয়ে আমরা সব কিছু চেঞ্জ করছি মা। ওইখানে তো আর ডিসিপ্লিন ছাড়া চলা যাবে না, তাই না? ওইখানে ডিসিপ্লিন মেনটেন করে চলেছি, নিজের রুটিন নিজে তৈরি করেছি। আচ্ছা ঠিক আছে বাবা, ওইসব কথা পরেও বলা যাবে। এখন এই যে এখানে খাবার রাখা আছে, এই খাবারটুকু তাড়াতাড়ি করে খেয়ে নে। সবাই সবার রুমে রেডি হচ্ছে মনে হয়। তুই খাবার খেতে থাক, আমি রুমে যাচ্ছি। এইখানে সব কিছু রাখা আছে, আমাকেও তো রেডি হতে হবে। আচ্ছা ঠিক আছে মা, তুমি তাহলে রুমে গিয়ে রেডি হও, আমি এখানে খাবার খেয়ে নিচ্ছি। আশা করি আমার আর এখন কোনো কিছু দরকার হবে না। এটা বলার পর সালমানের মা এখান থেকে চলে যায় নিজের রুমে, আর সালমান এদিক ওদিক দেরি না করে সোজা গিয়ে টেবিলের মধ্যে বসে খাওয়া শুরু করে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে সালমানের যখন খাবার খাওয়া শেষ হয় তখনই দেখতে পায় ওর বাবা আর আঙ্কেল ভাইয়া ওরা তিনজন নিচে এসে দাঁড়িয়েছে। কি, তোর খাবার খাওয়া শেষ হয়েছে সালমান? জি বাবা, খাবার খাওয়া শেষ হয়ে গিয়েছে, আমি একেবারে রেডি হয়ে নিচে এসে খাবার খেয়ে নিয়েছি। তাহলে তো এখন আমরা বের হতে পারি, তাই না? হ্যাঁ,
সব কিছু তো ঠিকঠাক আছে মনে হচ্ছে। তাহলে আমরা এখন বের হতে পারি। তুই তোর মা, শাশুড়ি, বউ বাচ্চাকে নিয়ে গাড়িতে আয়। আমরা গিয়ে গাড়িতে উঠে বসতেছি। এটা বলে বাবা সালমান আর আঙ্কেলকে নিয়ে সোজা চলে যায় বাহিরে। সালমান যাওয়ার সময় তার ভাইয়ের দিকে তাকিয়ে দাঁত বের করে একটা হাসি দেয়। সালমানের এমন মজা নেওয়া দেখে সালমানের ভাই রাগীভাবে তাকায় সালমানের দিকে। সালমানের এমন ব্যবহার দেখে সালমানের ভাই মনে মনে বলল, চিন্তা করো না ভাইয়া, সামনে তোমারও এমন দিন আসতেছে। তোমার অবস্থা আমার চেয়ে বাজে হবে, দেখে নিও। মনে মনে চিন্তা করে সালমানের ভাইয়া নিজে একা একা হাসতে থাকে। ভাবি এসে ভাইয়াকে এভাবে হাসতে দেখে বলে উঠল, তুমি এভাবে হাসতেছো কেন? পাগল হয়ে গেছো নাকি? একা একা এইভাবে এখানে দাঁড়িয়ে হাসছো কেন? বাবা, সালমান ওরা কোথায়? সালমানের ফিউচারে কি রকম অবস্থা হবে সেটা চিন্তা করে হাসতেছি, তুমি বুঝবে না। সালমান, বাবা, ওরা সকলে গিয়ে গাড়িতে বসেছে। আমাকে বলেছে তোমাদেরকে যেন নিয়ে যাই। সাবিয়া কোথায়? ওকে তোমার কোলে দেখতে পাচ্ছি না। সালমানের কিরকম অবস্থা হয় সেটা পরে দেখা যাবে। সাবিয়া মায়ের কোলেই আছে, আমাকে দেননি মা। মা বলেছে ওকে নাকি মায়ের সাথেই রাখবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি সুরভিকে নিয়ে গাড়িতে গিয়ে বসো, আমি মাকে ডেকে নিয়ে আসছি। এটা বলে ভাইয়া আবারও উপরে উঠতে থাকে। ভাইয়া উপরে ওঠার সময় দেখতে পায় সুরভি নিচে নামতেছে। সুরভিকে নিচে নামতে দেখে ভাইয়া বলে উঠল, সুরভি, ওই যে ওখানে তোমার আপু দাঁড়িয়ে আছে। তুমি তোমার আপুর সাথে বাইরে গিয়ে দাঁড়াও, আমি মাকে ডেকে নিয়ে আসতেছি। ঠিক আছে ভাইয়া, আমি আপুর সাথে যাচ্ছি। এটা বলে সুরভি তার আপুর কাছে গিয়ে দাঁড়ায়। ভাইয়া চলে যায় মায়ের রুমে। ভাবি আর সুরভি ওরা দুজনে মিলে নিচে চলে যায় বাহিরে গাড়ির কাছে। ভাইয়া মায়ের রুমে গিয়ে জিজ্ঞেস করলো, মা, তোমাদের হয়েছে? বাবা বলেছে তাড়াতাড়ি বাইরে যাওয়ার জন্য, ওরা তোমাদের জন্য দাঁড়িয়ে আছে। হ্যাঁ বাবা, শেষ। চল আমরা যাই, এতক্ষণ দেরি হয়েছে। তোর মেয়েকে জামা পরিয়েছি, চুল আশ্রে দিয়েছি, সাজিয়েছি, এত কিছু করতে গিয়ে দেরি হয়ে গিয়েছে। আমাদের তো দেরি হয়নি। আচ্ছা ঠিক আছে, চলো। এখন বাইরে ওরা আমাদের জন্য অপেক্ষা করতেছে, বেশি দেরি হলে বাবা আবার রেগে যাবেন। তাহলে তোকে দাঁড়িয়ে থাকতে বলেছি এইখানে, আমি তো বলতেছি চল, আমাদের হয়ে গিয়েছে। এটা বলে মা আর ভাবির মা ওরা দুজন হাঁটা শুরু করে সাবিহাকে নিয়ে। ভাইয়া ওদের পিছু পিছু আসে। নিচে এসে দেখতে পায় বাবা, আঙ্কেল, ভাবি, সালমান, সুরভি ওরা সকলে সোফার মধ্যে বসে আছে। শুধুমাত্র সুরভি দাঁড়িয়ে আছে। তুই না বলেছিস ওরা বাইরে দাঁড়িয়ে আছে? ওরা তো এখানে বসে আছে। ওরা তো বাইরে গিয়েছিল, তাহলে আবার এখানে এসে বসে রইল কেন? আচ্ছা চলো নিচে গিয়ে দেখি কি হয়েছে। কি রে সালমান, তোরা এখানে বসে আছিস কেন? তোরা নাকি বাহিরে দাঁড়িয়েছিলি? আমার বাবার গুণধর বন্ধুর গুণধর মেয়ে বাড়ি থেকে বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গিয়েছে। সেটা আমার বাবার বন্ধু আমার বাবাকে ফোন করে জানায়। আমার বাবাকে বলে গিয়ে খাবার খেয়ে আসতে। সব আয়োজন নাকি তারা করে ফেলেছে। সে কি রে মেয়ে, কখন পালিয়েছে? এটাও বলতে পারবে না ওরা। এটা বলতে পারলে তো ভালোই হতো। যাক বাবা, অনেক বড় একটা বিপদের হাত থেকে বেঁচে গিয়েছি। আল্লাহ রহমত করেছেন। এই কাজটা যদি বিয়ের পরের দিন হতো তাহলে কি হতো? মায়ের কথা শেষ হওয়ার সাথে সাথে বাবা উঠে দাঁড়িয়ে সালমানের কাছে এসে বলল, সালমান, বাবা তুই আমাকে ক্ষমা করে দিস। আমি অনেক বড় একটা ভুল ডিসিশন নিতে যাচ্ছিলাম। আমার সিদ্ধান্ত নেওয়ার আগেই আল্লাহ বাঁচিয়েছে আমায়। আরে বাবা, এত প্যারা নিচ্ছ কেন? এগুলো কোনো ব্যাপার না। তুই চিন্তা করিস না, আমার হাতে এখনো আরো অনেক মেয়ে আছে। আমি ঘরককে বলে অনেক মেয়ের খোঁজ খবর নিয়েছি। দরকার হয় কিছুদিন পর ওদেরকে দেখতে যাব। সবার মধ্যে যাকে তোর পছন্দ হবে তাকেই তোর বউ বানিয়ে নিয়ে আসবো এই বাড়িতে। বাবার কথা বলার পর সালমান বলে উঠল, বাবা, আমি যদি বলি তোমাকে আমি একজনকে পছন্দ করি কিংবা তাকে বিয়ে করতেছে, তাহলে তুমি কি মানবে? তুই শুধু আমাকে একবার বলে দেখ তুই কাকে বিয়ে করতে চাস। আমি আকাশ পাতাল সব এক করে দেব তাকে তোর করে দেওয়ার জন্য। আমি জানি হয়তো তোমাদের একটু কষ্ট হবে, বাট তোমরা চাইলে এটা সম্ভব। আমি সুরভিকে বিয়ে করতে চাই, তোমরা কি মানবে? সালমানের এই কথা শোনার পর সালমানের দিকে একবার তাকিয়ে তারপর আবারও ভাবির বাবার দিকে তাকায় সালমানের বাবা। তারপর ভাবির বাবার দিকে তাকিয়ে সালমানের বাবা জিজ্ঞেস করলো, তুই কি আমার ছেলের কাছে তোর ছোট মেয়েটাকে দিবি? আমি নিজেও তোর কাছে অনুরোধ করছি, আমার ছোট ছেলেটার কাছে তোর ছোট মেয়েটাকে দিয়ে দে। দুই বোন একই বাড়িতে একই পরিবারে খুব ভালোভাবে মানিয়ে চলবে ওরা। এর চেয়ে ভালো এবং সুন্দর একটা পরিবার আমি মনে করি না আর কোনো ক্ষেত্রে হবে। এখন তুই কি চাস? ভাবির বাবা যখনই সুরভির দিকে তাকায় তখনই সুরভি দৌড়ে উপরে চলে যায়। মেয়ে তো তোর কাছে একটা দিয়েছি, ওইটাও যদি চাস তাহলে আমি আর কি করতে পারি, নিয়ে নে। আমার আর এতে কি আপত্তি থাকবে?
ভাবির বাবার কথা শুনে সালমানের বাবা দৌড়ে গিয়ে ভাবির বাবাকে জড়িয়ে ধরে। ওদের জড়িয়ে ধরে দেখে ভাবির মা এবং ওর মা দুজনও জড়িয়ে ধরে, বলে উঠলেন, যাক আলহামদুলিল্লাহ, অবশেষে দুই মেয়েই আমার একই বাড়িতে একই পরিবারে আসতেছে। এর চেয়ে আনন্দের আর কি হতে পারে ভাবি, বলুন। আমি আর কি বলবো ভাবি, আমিও অনেক খুশি। আমার ছোট মেয়েটাও আপনাদের কাছেই আসবে। আমি নিশ্চিত হলাম আমার ছোট মেয়েটাকে নিয়ে। ওকে নিয়ে অনেক চিন্তিত ছিলাম আমি, যে ও কেমন ফ্যামিলিতে পড়ে, কেমন পরিবারে পড়ে, এগুলো নিয়ে। ওদের কথা বলার মাঝখানে সালমান সেখানে না দাঁড়িয়ে চলে যায় সুরভির রুমে। সেখানে গিয়ে দেখতে পায় সুরভি জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। সালমান গিয়ে সুরভিকে পেছন থেকে জড়িয়ে ধরে। কি করতেছেন? কেউ এসে পড়বে। অলরেডি নিচে সকলে মেনে নিয়েছে, ওরা দেখলো, এখন সমস্যা নেই আমার। সালমানের কথা শুনে সুরভি সালমানের দিকে তাকায় ঘুরে। নিচে সকলে মেনে নিয়েছে আমাদেরকে। নামনার কি আছে? সালমানের এটা বলার সাথে সাথে সুরভি সালমানকে জড়িয়ে ধরে। সালমান সুরভিকে কিছুক্ষণ পর ছুটিয়ে ওর দুটা গালের মধ্যে দুটো করে হাত রাখে। সুরভি, আমি যা করব চুপচাপ দাঁড়িয়ে থাকবে, একটু নড়াচড়া করবে না। এটা বলেই সুরভিকে কোনো সুযোগ না দিয়ে সালমান আস্তে আস্তে সুরভির ঠোঁট দুটো দখল করে নেয়। প্রথমে সুরভি ছোটার জন্য চেষ্টা করছিল, কিন্তু যখন বুঝতে পারলো সালমানের কাছে থেকে ছোটা সম্ভব না, তখনই সে আর নড়াচড়া না করে সালমানের উপর নিজের শরীরের সমস্ত ভার ছেড়ে দেয়।